আমরা ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি আমাদের টার্গেট ডিএমসির প্রি মেডিকেলের এবারের আইসিইউ উইকের প্রথম লেকচার বর্জ্য নিষ্কাশন। এই অধ্যায়টা দেখতে ছোট হলেও এই অধ্যায়ের মধ্যে অনেক এমসিকিউ আছে এবং ইনশাল্লাহ আমি তোমাকে যে মার্কিং গুলো করে দিব, আমি তোমাকে যেটা মার্ক করতে বলবো, তোমাকে যেটা আমি ইনফিনিটি স্টার দিতে বলবো, যে অনেক ইম্পর্টেন্ট, আমি বলবো তোমাকে ইনফিনিটি স্টার দেওয়ার জন্য, 5 স্টার দেওয়ার জন্য তোমরা এগুলো মার্ক করে রাখবা। তাহলে দেখো দাগানো লাইন যখন পড়বা তার মধ্যে এই যে স্টার দেওয়া, যেগুলো 5 স্টার দেওয়া বা ইনফিনিটি স্টার দেওয়া, এগুলো হচ্ছে তুমি পরীক্ষার আগের রাতে বা লাস্টের 10 দিনে, মেডিকেল ভর্তি পরীক্ষার একদম শেষের দিকে, এই যে সামনে ভর্তি পরীক্ষা, এই টাইমে এসে তুমি ওগুলা শুধুমাত্র পড়ে যাবা, কারণ তখন তোমার সবগুলা পড়ার সময় থাকে না। ওকে, চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ফার্স্টে আমাদের এখানে পুরো রেচনের একটা ছোট্ট সামারি করে দেওয়া আছে। আমরা প্রতিদিন পানি পান করি এবং অনেকগুলা ওয়েতে কিন্তু দেখো পানি আমাদের বডি থেকে লস হয়। যেমন দেখো ঘামের মাধ্যমে লস হয় প্রায় 600 ml, মূত্রের মাধ্যমে 1500 ml, মলের মাধ্যমে কিছু। মোট এভারেজ দেখা গেছে আমরা যে পরিমাণ পানি গ্রহণ করি সবকিছু মিলিয়ে মোটামুটি ব্যালেন্স থাকে। 2600 ml গ্রহণ করি, অন এভারেজ 2600 ml এর মতোই আবার এক্সক্রিট হয়। সো বডির একটা নর্মাল মেকানিজম থাকে, এখানে এই পরিমাণগুলো পড়তে হবে না, শুধু একটা পড়তে পারো, এই দেহ পৃষ্ঠের মাধ্যমে যে ঘাম হয় সেই ঘামের মাধ্যমে কতটুকু পানি বের হয়, এই একটা খালি পড়তে পারো, সেটা 600 ml। এর বেশি তোমাকে আর ওখান থেকে বাকিগুলো পড়তে হবে না। আর যদি মনে করো ভাইয়া এটা যদি একটু গুরুত্বপূর্ণ হয়, আরেকটা যদি মাস পড়তে হয়, তাহলে এটা ফুসফুস থেকে কি পরিমাণ বের হয় 400 ml, এবং এটা আসলে এই অধ্যায়ে পড়তে হয় না। এটা অধ্যায় 5 শ্বসনতন্ত্রের কাজের মধ্যে লেখা আছে যে শ্বসনতন্ত্রের মাধ্যমে ফুসফুস থেকে 400 থেকে 600 ml পরিমাণ পানি দেহ থেকে বাষ্প আকারে বের হয়। তো এটা শ্বসনতন্ত্র অধ্যায়ে দেয়া আছে 400 থেকে 600 ml। ওইটি আবার এখানেও আছে, সেটা নিয়ে কোনো প্যারা নাই। আমরা এটা খালি একটু আলাদা করে মনে রাখবো, বা এগুলো যদি পারো পড়ো। এখন তোমার কাছে আপাতত দৃষ্টিতে মনে হবে যে কোনোটা ইম্পর্টেন্ট। যেমন দেখো এটা তোমার কাছে মনে হবে শ্বসনে 350 ml এটা প্রোডাকশন হচ্ছে, এটা কি ইম্পর্টেন্ট না? আপাতত দৃষ্টিতে মনে হবে সবকিছু ইম্পর্টেন্ট, এবং এখানেই মেডিকেল স্টুডেন্টদের মেডিকেল অ্যাডমিশন যারা দিবে এখানে পার্থক্যটা তৈরি হয়। তোমাকে বুঝতে হবে কোন জিনিসটা পরীক্ষায় বেশি আসে, কোনটা আসে না। তুমি যখন এই পার্থক্যটা করতে পারবা তখন তোমার মেডিকেলের প্রিপারেশনটা অনেক বেশি ইজি হবে। তাহলে সব লাইন পড়তে গেলে তুমি কোনোদিনই দেখবা সব পড়ে মনে রাখতে পারবা না। তুমি যদি A to Z পড়তে যাও, এক্ষেত্রে বইয়ের একটা অধ্যায় তুমি হয়তো পড়তে পারবা, কিন্তু সকল অধ্যায় সকল সাবজেক্ট পড়ার পরে দেখবা তুমি আর ওই লাইনে নাই। এই জন্য তোমাকে বুঝতে হবে কতটুকু পড়তে হবে, কতটুকু পড়বো না। ওকে, ওকে, ঠিক আছে, আমি একটু ফাইনাল চেক দিয়ে নিই। ওকে, প্রথম স্লাইড, কোনো সমস্যা নেই, সবাই ফোকাস করো, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো খুবই ইম্পর্টেন্ট, আমরা যে রেচন বলি এখানে মূলত কোন ধরনের পদার্থ নিষ্কাশন করা হয়, কোন ধরনের পদার্থ বের করা হয়, খুবই ইম্পর্টেন্ট। দাগ দাও নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ। তাহলে আমরা রেচন পদার্থ বলতে আমরা সে সকল পদার্থকে বুঝি, সে সকল বর্জ্য পদার্থকে বুঝি যেগুলো নাইট্রোজেন ঘটিত, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। আমি একটু পরেই দেখবা পড়াবো মানুষের প্রধান রেচন পদার্থ। দেখো লেখা আছে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। মনে রাখবা এইখানে যে উপাদানগুলো লেখা আছে, এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোর মধ্যে সবচেয়ে বেশি বের হয় মানুষের ইউরিয়া। মানুষের কোনটা? ইউরিয়া। ইউরিয়ার উপর স্টার্ট দাও। মানুষের যে নাইট্রোজেন গঠিত বর্জ্যগুলো আছে এদের মধ্যে সবচেয়ে বেশি কোনটা? ইউরিয়া। আর এখানে যে লেখা আছে ইউরিক অ্যাসিড, এইটা সবাই পাশে লিখে রাখো, ইউরিক অ্যাসিডের পাশে টান দিয়ে লিখে রাখো ঘাস ফড়িং। তাহলে মনে রাখবা ঘাস ফড়িং এর বেলায়, ঘাস ফড়িং এর ক্ষেত্রে প্রধান রেচন পদার্থ কোনটা? ইউরিক অ্যাসিড। তাহলে তোমাদের কিন্তু ঘাস ফড়িং টপিকে আছে, রিলেট করে পড়তে হবে, তাহলে পরীক্ষার আগে দিয়ে প্যারা হবে না। চলো আমরা এখন চলে যাই ভিতরের দিকে। সবাই ভালো করে দেখো, আমি অলরেডি তোমাকে এটা বলে ফেলেছি, নাইট্রোজেন গঠিত বর্জ্যর উপরে ডিপেন্ড করে প্রাণীকে ভাগ করা হয়েছে। যাদের প্রধান রেচন পদার্থ বা মেইনলি ইউরিয়া, ইউরিয়া হচ্ছে রেচন পদার্থ হিসেবে বের হবে, এদেরকে বলে ইউরিওটেলিক প্রাণী। ইউরিওটেলিক, এই যে ইউরিয়া নামের মধ্যে লেখা আছে ইউরিয়া, ইউরিওটেলিক। ওকে, সো যাদের ইউরিয়াই হচ্ছে রেচন পদার্থ, যেমন মানুষ, তোমাকে একটু আগে ভাই বলেছি মানুষ কি, মানুষের প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া, কারণ এখানে সবচেয়ে বেশি নাইট্রোজেন গঠিত পদার্থ যেটা মূত্র দিয়ে বের হয় মানুষের বেলা, সেটা হলো ইউরিয়া। ইউজুয়ালি 2% মতো বের হয়। আচ্ছা নেক্সট দেখো ইউরিকোটেলিক। ইউরিক, এই যে নামের মধ্যে দেখতে পাচ্ছি ইউরিক, এটা হচ্ছে ইউরিও, এটা কি? ইউরিক, ইউরিক। ওকে, তাহলে ইউরিক অ্যাসিড। তার মানে এখানে রেচন পদার্থ কোনটা? প্রধান রেচন পদার্থ হলো ইউরিক অ্যাসিড, নামের মধ্যে মিল আছে, ইউরিকোটেলিক, ইউরিক অ্যাসিড। মাত্রই তোমাকে পড়াইছি এই যে ঘাস ফড়িং এক ধরনের পতঙ্গ। তাহলে পতঙ্গ,
পাখি, সাপ, টিকটিকি, এগুলো হচ্ছে সব ইউরিক অ্যাসিড। এগুলো সব কি? ইউরিক অ্যাসিড। এই জন্য তুমি কি মনে রাখবা? দেখো ভাই, তুমি প দিয়ে মনে রাখবা ভাই, পতঙ্গের প দিয়ে মনে রাখবা। এই দেখো পতঙ্গ আছে, পাখির প আছে, সাপের প আছে। এই খালি একটা প দিয়ে তুমি অনেক কিছু, তিনটেই মনে রাখতে পারবা। সাথে খালি এক্সট্রা করে তুমি টিকটিকি পড়বা, তাহলে তোমার ইউরিকোটেলিক মোটামুটি শেষ। টিকটিকিও মোটামুটি এমনিতেই পারা যায়, কারণ টিকটিকি দেখো দুইবার ক ক আছে, সো ইউরিকের মধ্যেও টিকটিকির একটা ভাব আছে, ইউরিকোটেলিক টিকটিকি। তুমি উল্টা করে চিন্তা করলে টিকটিকি, এই যে টকো হয়ে দিয়ে তুমি মোটামুটি ব্যালেন্স করে ফেলতে পারবা। তাহলে খেয়াল করে দেখো, ইউরিওটেলিক প্রাণী কাদেরকে বলবো? যাদের প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া। আর ইউরিকো তাহলে প্রধান রেচন পদার্থ ইউরিক অ্যাসিড। ওকে, ওখানে ইউরিয়া তৈরি না হয়, বেশি পরিমাণে কি তৈরি হয়? ইউরিক অ্যাসিড তৈরি হয়। ইউরিক অ্যাসিড মেইনলি কোথায় পাওয়া যায়? ঘাসফড়িং এর মধ্যে। এটা যদি মনে রাখতে পারো তাহলে ইজি। ঘাসফড়িং একটা পতঙ্গ, পথে পতঙ্গ, পথে পাখি, সাপের প আছে, ভেরি গুড। টিকটিকি, ইউরিকোটেলিক, এটা কি তুমি ঘুরে লিখতে পারো? টিকটিকি, শেষ হয়ে গেছে। অ্যামোনোটেলিক, অ্যামোনো মানে অ্যামোনিয়া, তার মানে এখানে রেচন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া। ডেফিনেটলি নামের মধ্যে লেখা আছে অ্যামোনোটেলিক, তাহলে প্রথম রেচন পদার্থ অ্যামোনিয়া। এটাও ইম্পর্টেন্ট, কারণ তোমাদের অধ্যায় 2 আছে হাইড্রা। এই হাইড্রার প্রধান রেচন পদার্থ হলো অ্যামোনিয়া। দাগ দাও, এই যে হাইড্রা, ক্যাচো, তাহলে এই দুইটা হচ্ছে অ্যামোনিয়া। তাহলে সবাই খেয়াল করে দেখছো, আমাদের যে অধ্যায় 2 প্রাণীর পরিচিতি, শুরুতে আছে হাইড্রা, পরে আছে ঘাসফড়িং। হাইড্রার প্রধান রেচন পদার্থ হলো অ্যামোনিয়া, আর ঘাসফড়িং এর জন্য কোনটা? ইউরিক অ্যাসিড। ঘাসফড়িং এ কোনটা? ইউরিক অ্যাসিড। হাইড্রার কোনটা? অ্যামোনিয়া। ঘাসফড়িং এর কোনটা? ইউরিক অ্যাসিড। মানুষের কোনটা? ইউরিয়া। মানুষ হচ্ছে ইউরিয়া। ওকে, ঠিক আছে, ওকে ফাইন। সবাই কি ক্লাসটা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করেছো? কারা কারা শেয়ার করেছো একটু কমেন্টে জানাবা। অবশ্যই 26 বেজে তোমরা যারা আছো, তোমরা একটু ক্লাসটা ফ্রেন্ডদের কাছে পৌঁছাই দিও। এটা এক্ষেত্রে তারাও ক্লাসটা করার সুযোগ পাবে, আমাদের একটা মার্কেটিং হবে। চলে আসি আমরা এখানে। পিত্তরঞ্জক, ভাই দেখো, পিত্তরঞ্জক মানে বাইল পিগমেন্ট। আমরা সবাই জানি পিত্তরস তৈরি হয় কোথায়? পিত্তরস তৈরি হয় যকৃতে, পিত্তথলিতে না কিন্তু। পিত্তরস তৈরি হয় কোথায়? যকৃতে। যকৃতে তৈরি হওয়ার পরে পিত্তথলিতে গিয়ে জমা থাকে। তাহলে পিত্তরস তৈরি হয় কোথায়? পিত্তরস তৈরি হয় যকৃতে, জমা থাকে কোথায়? জমা থাকে পিত্তথলিতে, খেয়াল রাখবা। আচ্ছা, এবার দেখো পিত্তরঞ্জক, এখানে একটা কথা লেখা আছে, যকৃতে পুরাতন আরবিসির যে হিমোগ্লোবিনের ভাঙনের ফলে বিলিরুবিন এবং বিলিভার্ডিন নামক পিত্তরঞ্জক তৈরি হয়। তোমরা যারা রক্ত অধ্যায়টা পড়েছো তাদের মোটামুটি একটা আইডিয়া আছে, যারা আমার সাথে পাওয়ার প্লে ক্লাস করছো তাদেরও আইডিয়া আছে। সবাই খেয়াল করে দেখো ভাই, দেখো হিমোগ্লোবিন, সবাই খেয়াল করো, হিমোগ্লোবিন, এই যে হিমোগ্লোবিনের মধ্যে হিম আছে আর গ্লোবিন আছে, হিম প্লাস গ্লোবিন। ওকে, এই হিমের মধ্যে, হিম থেকে তুমি যদি আয়রন অংশটাকে বাদ দাও, তাহলে বাকি যেটা থাকে তাকে বলে বিলিভার্ডিন। তাহলে হিম থেকে যদি আয়রন অংশটাকে বাদ দাও, বাকি যা থাকে তাকে কি বলে? বিলিভার্ডিন। এটা কালার হলো সবুজ কালার, এই জন্যই বলছে রঞ্জক মানে কালার, পিগমেন্ট। ওকে, বিলিভার্ডিনের রং কি? সবুজ। এই বিলিভার্ডিন থেকেই তৈরি হয় বিলিরুবিন। বিলিরুবিনের রং কি? হলুদ। বিলিরুবিনের রং হলুদ। তাহলে বিলিভার্ডিনের রং হলো সবুজ, এই সবুজ, আর বিলিরুবিন হচ্ছে হলুদ। এটা পাশে একটু লিখে রাখো, বিলিরুবিন হচ্ছে হলুদ কালার, এবং জন্ডিস হলে এই বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। জন্ডিসে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। বিলিভার্ডিনের রং কেমন? বিলিভার্ডিনের রং হচ্ছে সবুজ। ওকে, ভালো কথা। আমার কুমিল্লার অফলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে একটু শেয়ার করে দেই, ওরা যদি ক্লাস করে। সবাই খেয়াল করো, বিলিরুবিন এবং বিলিভার্ডিনের রং কেমন? বিলিভার্ডিন হলো সবুজ। বিলিভার্ডিনের রং কেমন? বিলিভার্ডিন হচ্ছে সবুজ। আর বিলিরুবিনের রং কেমন? বিলিরুবিনের রং হচ্ছে হলুদ। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ হয়ে গেল। ভাই খেয়াল করে দেখো, ঘামটা এগুলো লাগবে না, আমরা চলে আসি পরেরটায়। তো ভাইয়াকে একটু উত্তর করবা, সবাই যারা আসো সবাই একটু ভাইয়াকে উত্তর করো, যারা যারা পড়ছো। ভাইয়াকে বলো তো, হাইড্রার প্রধান রেচন পদার্থ কোনটা? তাহলে ক্লাসে পড়া মুখস্থ হয়ে যাবে। হাইড্রার প্রধান রেচন পদার্থ কোনটা? হাইড্রার প্রধান রেচন পদার্থ কি অ্যামোনিয়া, নাকি ইউরিয়া, নাকি ইউরিক অ্যাসিড? সবাই আমাকে উত্তর করো, হাইড্রার প্রধান রেচন পদার্থ কোনটা? হাইড্রার প্রধান রেচন পদার্থ কোনটা? ভাইয়া হাইড্রার প্রধান রেচন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া। নেক্সট, ভাইয়াকে উত্তর করো,
পাখির প্রধান রেচন পদার্থ কোনটা? পাখির প্রধান রেচন পদার্থ কোনটা? উত্তর করো, পাখির প্রধান রেচন পদার্থ কোনটা? পাখির, যারা সবাই উত্তর করবে, তাহলে উত্তর করলে ইনশাল্লাহ ক্লাসের মধ্যে পড়া হয়ে যাবে সিস্টেম। তাহলে পাখির প্রধান রেচন পদার্থ হচ্ছে পাখি, প দিয়ে, পতে পাখি, পতে পতঙ্গ। এই পাখি এবং পতঙ্গ দুইজনেরই প্রধান রেচন পদার্থ হলো ইউরিক অ্যাসিড। কোনটা? ইউরিক অ্যাসিড। ভেরি গুড। এই যে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট। এই রেচন তন্ত্রের মাধ্যমে মানুষের 80%, 3 স্টার ইম্পর্টেন্ট, মানুষের এই রেচন তন্ত্রের মাধ্যমে 80% বা 80% রেচন পদার্থ নিষ্কাশিত হয়। বাকি 20% ওই যে ঘামের মাধ্যমে কিছু, মলের মাধ্যমে কিছু, ফুসফুসের মাধ্যমে এগুলো বের হতে পারে, এগুলো এক্সট্রা পার্ট দিয়ে বের হবে। বাট নর্মাল যে রেচন তন্ত্র, বৃক্ক টিক্ক, এগুলো দিয়ে, এই বৃক্ক দিয়ে বা রেচন তন্ত্র দিয়ে কত পার্সেন্ট রেচন পদার্থ বের হয়? 80%। 3 স্টার ইম্পর্টেন্ট। তাহলে এই রেচন তন্ত্রের মাধ্যমে কত পার্সেন্ট বের হয়, কত পার্সেন্ট রেচন পদার্থ বের হয়? উত্তর হচ্ছে 80%, 80%। ওকে, বাকি 20% বাকি যে সহকারী রেচনাঙ্গ দিয়ে, সহকারী যে পার্টগুলো আছে, যেমন ধরো ত্বক, ঘামের মাধ্যমে, ফুসফুস, যকৃৎ, পৌষ্টিকনালী, মলের মাধ্যমে, এভাবে। ওকে, সো বাকি বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে 20%, কিন্তু 80% হচ্ছে রেচন তন্ত্রের মাধ্যমে। তাহলে কত পার্সেন্ট রেচন তন্ত্রের মাধ্যমে? উত্তর হচ্ছে 80%। ঠিক আছে, ভেরি গুড। এবার চলে আসি পরেরটায়। ভাই দেখো, মানুষের রেচন তন্ত্র কি দিয়ে গঠিত হয়? একদম বাচ্চা পড়া, এগুলো পড়ার কিছু নাই। একজোড়া বৃক্ক আছে, রেচন নালী আছে, এগুলো পারবা। চলে আসি আমরা ডাইরেক্ট বৃক্ক। বৃক্কের বেলায় সবাই একটু উপর দিকে এখানে লিখে রাখো, থোরাসিক 12 থেকে লাম্বার 3, এটা লিখে রাখো, থোরাসিক 12 থেকে লাম্বার 3। তাহলে এটা হচ্ছে বৃক্কের পজিশন। থোরাসিক 12, তোমরা জানো আমাদের কিন্তু এই যে মেরুদণ্ডের কশেরুকা আছে, অনেকগুলো কশেরুকা। থোরাসিক কশেরুকা আছে 12টা, লাম্বার কশেরুকা আছে 5টা। ওকে, থোরাসিক কয়টা? 12টা। লাম্বার কয়টা? 5টা। এই থোরাসিক 12 মানে একদম লাস্ট একটার পরে, এই যে দ্বাদশ কশেরুকার নিচে, ধরো এটা থোরাসিক 12 নম্বর কশেরুকা, এইটার নিচ থেকে শুরু করে লাম্বার 3, ধরো এটা লাম্বার 3, লাম্বার 3 এর উপর পর্যন্ত এই লেভেলে থাকে বৃক্ক। বৃক্কের পজিশন কত? থোরাসিক 12 থেকে লাম্বার 3, থোরাসিক 12 থেকে লাম্বার 3। বৃক্কের পজিশন কত? থোরাসিক 12 থেকে লাম্বার 3। ওকে, তাহলে বৃক্কের পজিশন কত বলেছি? থোরাসিক 12 থেকে লাম্বার 3, থোরাসিক 12 থেকে লাম্বার 3, এই হচ্ছে বৃক্কের পজিশন। কালকে ইনশাল্লাহ এটার উপর পরীক্ষা হবে, তোমরা ইনশাল্লাহ পরীক্ষা পার্টিসিপেট করবে এবং টপার যারা আছে তারা এখান থেকে টি শার্ট জিতে নিবা। ওকে, আর একটা বিষয় হচ্ছে আমাদের টানা 5 দিন আইসি উইক চলমান থাকবে। আজকে হচ্ছে তোমাদের কিসের ক্লাস? বর্জ্য নিষ্কাশন। কালকে হবে ভাইরাসের ক্লাস, এরপর দিন হবে মানে বোটানির ক্লাস, ভাইরাস। এরপর দিন হবে কেমিস্ট্রি গুণগত রসায়ন পর্ব 1, এরপর দিন গুণগত রসায়ন পর্ব 2। তাহলে কেমিস্ট্রি একটা অধ্যায় শেষ হয়ে যাবে। এরপরে আমরা ইনশাল্লাহ পুরো ফিজিক্সের 2টা অধ্যায়। তাহলে মোট 5 দিন আমাদের টার্গেট ডিএমসির আইসিইউ উইক। যেদিন ক্লাস হবে এরপর দিন এক্সাম হবে। এক্সামের লিঙ্ক টিঙ্ক সবকিছু আমাদের ডিএমসি একাডেমি গ্রুপ এবং বন্দি পাঠশালা গ্রুপ পেজ সব জায়গায় পোস্ট করা হবে। ওকে, তোমরা এক্সাম দিবা এবং টপাররা গিফট জিতে নিবা। আর ফাইনাল এক্সামে 100 জনের জন্য, টপ 100তে পরীক্ষা হবে, 50 জনের জন্য আমরা পুরস্কার রেখেছি। ওকে, চলে আসি আবার থোরাসিক 12 থেকে লাম্বার 3 সবাই পারবা। এবার এখানে অনেক কিছু আছে, এই অনেক কিছু এটা এভাবে মনে রাখবা তুমি যে, এই যে সবাই খেয়াল করে দেখো, বাম বৃক্ক বউ, আমরা বউ দিয়ে মনে রাখি, বউ কই, এটা দিয়ে মনে রাখি আর কি। সবাই খেয়াল করো, মনে রাখবা ডান বৃক্ক এবং বাম বৃক্ক এই দুইটার মধ্যে উপরে আছে কোনটা? উপরে আছে বাম বৃক্ক। এই যে বাম বৃক্ক উপরে আছে, উতে উপরে, তাহলে বাম বৃক্ক থাকবে সামান্য উপরে। তাহলে বাকিটা কেন লিখেছি সবাই খেয়াল করে দেখো, বতে বাম, বতে আরেকটা শব্দ লিখতে পারি না, বাহির। মনে রাখো বৃত্তের বাহির অংশটাকে বলা হয় কর্টেক্স। বাহির অংশটাকে কি বলে? কর্টেক্স। এই যে বাহির অংশটাকে বলা হয় কর্টেক্স। তাহলে বাহির অংশটাকে বলা হয় কর্টেক্স, আর বাম বৃক্ক থেকে সামান্য উপরে, বাম বৃক্ক থেকে সামান্য উপরে। তো পার্শ্বদেশ উত্তর, ভিতরের দিক অবতল, এটা পড়া কিছু নাই। চলে আসে আমরা এবার রেচন নালী বা ইউরেটার। ইউরেটার খুবই ইম্পর্টেন্ট, ইউরেটারের দৈর্ঘ্যটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই একই দৈর্ঘ্য আমাদের অনেক জায়গায় আছে। তার মধ্যে একটা হচ্ছে ডিউডেনাম। তাহলে ইউরেটার বা এই তোমার মেইন রেচন নালী যেটাতে কিডনি থেকে বের হয়, এই ইউরেটারের সাইজ সবাই দাগ দাও 25 সেন্টিমিটার। পাশে লিখে রাখো ডিউডেনাম। মনে রাখবা আমাদের যে ডিউডেনাম আছে, আমাদের যে ক্ষুদ্রান্ত্রের প্রথম ভাগটা ডিউডেনাম, এটার দৈর্ঘ্য সেম 25 সেন্টিমিটার। তাহলে এই 25 সেন্টিমিটারটা কিন্তু একটা কমন ল্যান্ডমার্ক, অনেক ক্ষেত্রেই একই ভ্যালু আছে। তাহলে 25 সেন্টিমিটার কি কি আছে দেখছো, একটা হচ্ছে ইউরেটার আর একটা কি ডিউডেনাম। ওকে, তাহলে 25 সেন্টিমিটার হচ্ছে ইউরেটার এবং ডিউডেনাম। এবং অনেক ক্ষেত্রে ইসোফ্যাগাসের দৈর্ঘ্য কিন্তু 25 সেন্টিমিটার হয়, খাদ্যনালীর দৈর্ঘ্য কিন্তু কেমন হয়? 25 সেন্টিমিটার হয়ে থাকে। ওকে,
আইসি উইক, এটা হচ্ছে আইসি উইকের ক্লাস। হ্যাঁ, এই 5টা শেষ হওয়ার পরে আবার কবে হবে? এটা আইসি উইকের ক্লাস। এরপর ইনশাল্লাহ 12 তারিখ থেকে আমাদের একদম পূর্ণ পূর্ণ শিডিউলে আমাদের টার্গেট ডিএমসি প্রি মেডিকেল ব্যাচের ক্লাস শুরু হবে। একদম ইনশাল্লাহ টানা 4 মাস ইনশাল্লাহ আমাদের টার্গেট ডিএমসি প্রি মেডিকেলের ক্লাস হবে। এর মাধ্যমে যারা যারা ক্লাসগুলো করবে তারা ইনশাল্লাহ মেডিকেলের জন্য বস হবে, এবং ইনশাল্লাহ এইচএসসির পরবর্তীতে তোমাকে আর মেডিকেলের জন্য ভুলেও প্যারা নিতে হবে না। তোমরা তো এখানে কোর্স ফ্রিতে পাবাই, তারপর ইনশাল্লাহ কোনোভাবেই প্যারা নিতে হবে না। দেখবা সবই তুমি আগেই পড়ে ফেলেছো। বেশ ভালো একটা প্রিপারেশন হবে, শুধুমাত্র এডমিশনের জন্য না, কিন্তু এইচএসসির এমসিকিউর জন্য। কারণ বায়োলজির এমসিকিউ সবাই ভুল করে, বায়োলজির এমসিকিউ সবারই কম পড়া হয়। তো এই কোর্সের মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি বায়োলজির এমসিকিউ গুলো ভালো করে শেষ করবা। ওকে, এবং একসাথে কেমিস্ট্রি এমসিকিউ ভালো করে শেষ করবা। তাহলে এই যে সাবজেক্টে তুমি এমসিকিউ পার্টেও কখনো আটকাবা না। এই হচ্ছে প্রি মেডিকেলের ব্লেসিং। ওকে, ইনশাল্লাহ। চলে আসি আমরা এরপরে মূত্রথলি। খুবই ইম্পর্টেন্ট, দাগ দাও। মূত্রথলির মধ্যে যে পেশি আছে 3 স্টার ইম্পর্টেন্ট, এই পেশির নাম হচ্ছে ডেট্রুসর পেশি, এবং এটা কিন্তু একটা অনিচ্ছিক পেশি, এটা আমাদের কন্ট্রোলের বাইরে, আমরা কন্ট্রোল করতে পারি না। তাহলে মূত্রথলির মধ্যে যে পেশি, মূত্রথলি যে পেশি দিয়ে গঠিত, এটা কিন্তু বইয়ের আর কোথাও নাই, শুধুমাত্র এই এক জায়গায় আছে। তাহলে মূত্রথলিতে যে পেশি আছে নাম কি এটার? ডেট্রুসর পেশি। নাম কি এটার? ডেট্রুসর পেশি। এটা এক ধরনের অনিচ্ছিক পেশি। একটা ভ্যালু লেখা আছে যে কি পরিমাণ মূত্র জমা হইলে তারপর মূত্রথলি থেকে মূত্র ত্যাগ করার ইচ্ছা হয়, দাগ দিয়ে রাখতে পারো 700 থেকে 750 ml। তাহলে 1 লিটার কিন্তু ভুলেও না, 1 লিটার হলে অবস্থা খারাপ হয়ে যাবে। 700 থেকে 750, 700 থেকে 750, 3 গ্লাসের পরিমাণ। এই পরিমাণ যদি মূত্র জমা হয় সেক্ষেত্রে তোমার মূত্র সে ধারণ করতে পারে, এবং এই পরিমাণ মূত্র তার মধ্যে সে অকুপাই করতে পারে, জায়গা দিতে পারে। আর মূত্র ত্যাগের ইচ্ছা অর্ধেকে, মানে 300 280 এরকম হলে মূত্র ত্যাগের ইচ্ছা হয়। দেখো এই যে 280 320 হলে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে। ওর ধারণ ক্ষমতা হচ্ছে 700 থেকে 750 ml, বা 3 গ্লাসের পরিমাণ পানি। আমরা যদি 1 গ্লাস 250 ml করে ধরি, 3 গ্লাস পরিমাণ পানি সে তার মধ্যে ধারণ করতে পারে। তাহলে মূত্রথলির ধারণ ক্ষমতা কত? তাহলে মূত্রথলির ধারণ ক্ষমতা কত? উত্তর করো ভাইয়াকে, মূত্রথলির ধারণ ক্ষমতা কত? উত্তর হচ্ছে মূত্রথলির ধারণ ক্ষমতা হলো 700 থেকে 750 ml। ওকে, সবাই ভাইয়াকে উত্তর করো। মূত্রথলিতে যে পেশি আছে ওই পেশিটার নাম কি? মূত্রথলিতে যে পেশি আছে ওই পেশিটার নাম কি? আমরা যারা উত্তর করতেছি আশা করি সবাই সঠিক উত্তরটাই করব। এখানে একটা মাত্র পেশি আছে যেটা মূত্রথলিতে আছে, ওর নাম হচ্ছে ডেট্রুসর। নাম কি? ডেট্রুসর। তাহলে মূত্রথলিতে যে একমাত্র পেশি আছে ভাইয়া, ওর নাম হচ্ছে ডেট্রুসর পেশি। ওকে, ডেট্রুসর। যারা পেরেছো ভেরি গুড। নেক্সট ভাইয়া আরেকটা প্রশ্ন করি, যে ইউরেটারের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? ইউরেটারের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? খেয়াল করবা, এটা কিন্তু সেন্টিমিটারে। অপশনে কিন্তু তোমাকে প্যাচ লাগাই দিতে পারে, মিটার দিতে পারে, ভুলও থাকে না। তাহলে ইউরেটারের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? হ্যাঁ, ভেরি গুড। তোমাদের উত্তর আমি পাচ্ছি এখন 700 থেকে 750। ধারণ ক্ষমতা, ভেরি গুড। হ্যাঁ, প্রি মেডিকেলে এনরোল করলে এইচএসসি পরে মেডিকেল কোর্স ফ্রি। অ্যাকচুয়ালি আমাদের এখানে ভাইয়া আমাদের টার্গেট ডিএমসিতে এই ফেসিলিটি তোমরা ইনশাল্লাহ পাবা। ওকে, হ্যাঁ, ডেট্রুসর, ভেরি গুড। তোমাদের উত্তরগুলো আসতেছে এক্স্যাক্টলি। হ্যাঁ, 700 থেকে 750 ml ডেট্রুসর একটু কম মানুষ উত্তর করেছে, মনে হয় লিখতে গিয়ে কষ্ট হচ্ছে না, সমস্যা নাই। হ্যাঁ, আমাকে উত্তর করে ইউরেটারের দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে 25 সেন্টিমিটার। ইউরেটারের সমান দৈর্ঘ্য হচ্ছে ডিউরেটাম, 25 সেন্টিমিটার। আচ্ছা, মূত্রনালী তেমন কিছু পড়ার দরকার নাই, এটা তুমি দৈর্ঘ্য পড়তে পারো, বাট এটা ভেরি করবে, সো এটা নিয়ে খুব বেশি প্যারানোর দরকার নেই। আমরা চলে আসি বৃক্ক। সবাই খেয়াল করো বৃক্কের গঠন। বৃক্কের বেলায় কিছু মজার বিষয় আছে। দেখো, বৃক্কের দৈর্ঘ্য এটা আসলে এমনি পড়া লাগে না, এমনিতে মনে থাকে, তারপরও যেহেতু মিলে যায় এই জন্য আমরা পড়াচ্ছি, এই জন্য ভাই এমনি পড়াই। দেখো, দতে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, পথে প্রস্থ 5 সেন্টিমিটার, স্থূলত্বের ত দিয়ে 3 সেন্টিমিটার। এই যে মিলে গেছে, তাই না? মিলে গেছে, তো এটা মিলে গেছে দেখে পড়াচ্ছি এভাবে। ওকে, তাহলে দেখো, দতে বৃক্কের দৈর্ঘ্য দতে 10 সেন্টিমিটার, পথে প্রস্থ 5 সেন্টিমিটার, স্থূলত্বের ত দিয়ে 3 সেন্টিমিটার। দৈর্ঘ্য 10, প্রস্থ 5, স্থূলত্ব 3। খুব ইজি। দতে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এটা আর কোনোদিন ভুলার সুযোগ নেই। তুমি ইচ্ছা করে পরীক্ষা হলে ভুল থাকো তাহলে ভুল হবে। পথে প্রস্থ 5 সেন্টিমিটার, স্থূলত্বের ত দিয়ে 3 সেন্টিমিটার। শেষ। দৈর্ঘ্য, প্রস্থ এবং স্থূলত্ব বা পুরুত্ব শেষ হয়ে গেল। এবার আসি ওজন। ভাই নর্মালি পুরুষের বেলায় একটু বড় অ্যামাউন্টটা পড়বা বা ছোট অ্যামাউন্টটা পড়তে পারো, যখন একটা ভ্যালু পড়ো, 2টা ভ্যালু পড়লে পারবা না। তাহলে মনে রাখবা, দেখো এই যে 150 পুরুষের বেলা 150, নারীদের 130। মনে রাখবা, পুরুষ সেঞ্চুরি করার পরে আরেকটা হাফ সেঞ্চুরি করছে, নারীদের একটু শর্ট আছে, 20 রান কম আছে। হাফ সেঞ্চুরি মানে 50-এ হাফ সেঞ্চুরি হয়, যারা জানো না তাদেরকে বললাম। তাহলে খেয়াল করো, পুরুষ কি করছে, একটা সেঞ্চুরি করার পরে আরেকটা হাফ সেঞ্চুরি করে ফেলছে,
বৃক্কের বেলায় ও একটা সেঞ্চুরি করেছে মানে 100, তারপর আরেকটা হাফ সেঞ্চুরি মানে আরো 50, তাহলে পুরুষের বেলায় 150 দিয়ে শুরু, আর নারী দেহে ওই একটু বেশ কম আছে 130। ওকে ফাইন। এবার তোমাদেরকে ভাই একটু পড়াইছিলাম, এর আগে পড়াইছিলাম বউ দিয়ে, মনে আছে বউ কই? এই যে সবাই একটু খেয়াল করো, বৃক্কের বাইরের অংশটা, এই যে বতে বাইরের অংশ, বাইরে কর্টেক্স থাকে, আর বাইরের অংশে উত্তল। এই যে এই একই ফর্মুলা দিয়ে আমাদের আরেকটা এমসিকিউ হয়ে গেল। বৃক্কের বাইরের অংশটা হচ্ছে উত্তল, ভিতরটা হচ্ছে অবতল। দাগ দাও, এই যে বউ কই, ওই ছন্দ দিয়ে হয়ে যাচ্ছে, বাইরে হচ্ছে উত্তল, বাইরে কি উত্তল। তাহলে বউ দিয়ে আমরা আরেকটা মনে রাখছি, বাম বৃক্ক উপরে, বাম বৃক্ক একটু উপরে থাকে, সামান্য উপরে আছে। আরেকটা এমসিকিউ পড়েছি, বতে বাইরের অংশটা হচ্ছে উত্তল, ভিতরের অংশটা হচ্ছে অবতল। আর এই অবতল অংশের ভাঁজকে, এই জায়গাটাকে বলা হয় হাইলাম। এই জায়গাটা, এই ভাঁজটাকে বলা হয় হাইলাম। এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে হাইলাম। আসলে হাইলাম মানে কি মনে রাখবা, হাইলাম শুধুমাত্র বৃক্কে আছে এমন না, এই হাইলাম অংশটা ফুসফুসে আছে। এই হাইলাম ম্যাক্সিমাম অর্গানের মধ্যেই থাকতে পারে। হাইলাম আসলে কি? এটা হাইলাম হচ্ছে আসলে এমন একটা জায়গা, যেই জায়গা দিয়ে, এমন একটা ভাঁজ যেই জায়গা দিয়ে ওই অঙ্গে কোনো কিছু প্রবেশ করেছে বা বের হয়েছে, এই যে আদান প্রদানের জায়গাটা, রাস্তাটা বা দরজাটা, যে দরজা দিয়ে কোনো কিছু ঢুকছে বা বের হয়েছে, ওই জায়গাটাকে বলা হয় হাইলাম। ওকে, বৃক্কের এই জায়গাটা, যে জায়গা দিয়ে কোনো কিছু প্রবেশ করেছে বা কোনো কিছু বের হয়, এই যে এন্ট্রি পয়েন্ট বা এক্সিট পয়েন্ট, এই জায়গাটাকে বলা হয় হাইলাম। ওকে, তাহলে অবশ্যই হাইলাম ফুসফুসেও আছে। ফুসফুসের যেই জায়গা দিয়ে ব্রঙ্কাস গুলো ভিতরের দিকে ঢুকে, ব্রঙ্কাস ভিতরের দিকে ঢুকে, এটাকে বলা হবে ফুসফুসের জন্য হাইলাম। তাহলে হাইলাম মানে সহজ কথায় এন্ট্রি বা এক্সিট পয়েন্ট, মনে রাখাটা ইজি। ওকে, তাহলে দেখো এই হাইলামের ভিতর দিয়েই ইউরেটার, রেনাল শিরা বহির্গত হয়। এটা খেয়াল করো কি কি জিনিস বাইর হয়। ভাই দেখো, ইউরেটারের কাজ কি? ইউরেটার সে মূত্র তো, সব মূত্র নিয়ে নিচে বাইরের দিকে যাবে। ওকে ফাইন, খুব ইজি। ইউরেটার তো অবশ্যই বেরই হবে, কারণ ওর কাজ মূত্রগুলো নিয়ে আসতে, মূত্রথলিতে যাওয়া। সো অবশ্যই ও মূত্র নিয়ে বের হবে, বের হয়েছে। আরেকটা কি আছে? রেনাল শিরা। খেয়াল করে দেখো, এই রেনাল শিরা, তোমরা জানো কোন একটা অঙ্গে ধমনী প্রবেশ করে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে, আর শিরা বের হয় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে। তাহলে অক্সিজেন নিয়ে ধমনী ঢুকে ভিতরে ঢুকবে, আর কার্বন ডাই অক্সাইড নিয়ে শিরা বের হবে। সো খুবই ইজি, এখানে রেনাল শিরা বের হবে, আর ধমনী এবং স্নায়ু ভিতরে ঢুকছে, শেষ। আচ্ছা, এই যে খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট। আমাদের দেহের সবচেয়ে বড় শিরা কোনটা? উত্তর হচ্ছে রেনাল শিরা। খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেহের সবচেয়ে বড় শিরা কোনটা? উত্তর হচ্ছে রেনাল শিরা। এই যে একটা তুমি পেয়ে গেলা, খুবই ভাইটাল এমসিকিউ। মানুষের সবচেয়ে বড় শিরা কোনটা? উত্তর হচ্ছে রেনাল শিরা। ঠিক আছে, ওকে। তাহলে চলো ইনশাল্লাহ আমরা একটু ভাইকে প্রশ্ন করি। ভাই একটু উত্তর করো তো, বৃক্কের দৈর্ঘ্য কত? বৃক্কের দৈর্ঘ্য কত দিয়ে শুরু হবে? ভাইকে বলো দাও, বৃক্কের দৈর্ঘ্য কত দিয়ে শুরু হবে? দৈর্ঘ্য কত? সবাই উত্তর করো। বৃক্কের দৈর্ঘ্য, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, দৈর্ঘ্য 10, প্রস্থ কত? 5, স্থূলত্ব 3। আচ্ছা, বৃক্কের বাইরেরটা উত্তল নাকি অবতল? উত্তর করো। বৃক্কের বাইরের দিকটা, বাইরের অংশটা উত্তল নাকি অবতল? ভাইকে উত্তর করো, বৃক্কের বাইরের অংশটা উত্তল নাকি অবতল? ভাইকে উত্তর করো, বৃক্কের বাইরের অংশটা উত্তল নাকি অবতল? ভাইয়া, বৃক্কের বাইরের অংশটা হচ্ছে বউ, বাইরের অংশটা উত্তল, বাইরের অংশটা উত্তল। ভেরি গুড, যারা উত্তর করেছো। যারা উত্তর করবা দেখবা ক্লাসের মধ্যে পড়া মুখস্থ হয়ে গেছে। এবার ভাইয়াকে বলো তো, মানব দেহের সবচেয়ে বড় শিরা কোনটি? মানব দেহের সবচেয়ে বড় শিরা কোনটি? উত্তর হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় শিরা রেনাল শিরা। রেনাল শিরা, এরা অনেকে ভুলে হেপাটিক পোর্টাল শিরা তাকাবে না, উত্তর হচ্ছে রেনাল শিরা। মানব দেহের সবচেয়ে বড় শিরা কোনটা? রেনাল শিরা। আর মানব দেহের একমাত্র শিরা যেটা শর্করা বা গ্লুকোজ পরিবহন করে, তার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। ওকে, যেটা গ্লুকোজ পরিবহন করে ওই শিরা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। আর যে শিরার সাইজ সবচেয়ে বড়, এটা কোনটা? রেনাল শিরা। ওকে ফাইন, চলে আসে এবার দাগ দাও, খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার। বৃক্কের আবরণীকে কি বলে? বৃক্কের আবরণীকে বলা হয় ক্যাপসুল। কি বলা হয়? ক্যাপসুল। বৃক্কের আবরণীকে জাস্ট নর্মালি রেনাল ক্যাপসুল বা শুধু ক্যাপসুল। যকৃতের আবরণী আছে, তোমরা জানো এটার নাম কি? এর সাথে মিল আছে। যকৃতের আবরণীকে কি বলে? বৃক্কটাকে বললাম ক্যাপসুল, যকৃতের আবরণীকে বলে গ্লিসন্স ক্যাপসুল। যকৃতের আবরণীকে কি বলে? গ্লিসন্স ক্যাপসুল।
যকৃতের আবরণীকে আমরা বলবো গ্লিসন্স ক্যাপসুল। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ হয়ে গেল। এবার দেখি অ্যাড্রেনাল গ্রন্থি। ভাই তোমরা জানো কিনা এই বৃক্কের উপরে টুপির মতো একটা গ্রন্থি আছে। এই বৃক্কের উপরে টুপির মতো একটা গ্রন্থি আছে, দুই বৃক্কের উপরে দুইটা আছে, এদেরকে বলা হয় অ্যাড্রেনাল গ্রন্থি। তাহলে বৃক্কের উপরে যে গ্রন্থি আছে নাম কি এটার? অ্যাড্রেনাল গ্রন্থি। বা আরেকটা নাম দেখো, বৃক্কের উপরে আছে, উপরে মানে সুপ্রা, উপরে মানে সুপ্রা, সুপ্রা মানে উপরে, সুপিরিয়র, বৃক্ক মানে রেনাল। এই জন্য এই অ্যাড্রেনাল গ্রন্থির আরেকটা নাম হচ্ছে সুপ্রা, মানে উপরে, কার উপরে? বৃক্কের উপরে। তাহলে সুপ্রা রেনাল গ্রন্থি। ওকে, তাহলে অ্যাড্রেনাল গ্রন্থির আরেকটা নাম কি? সুপ্রা রেনাল গ্রন্থি। ভেরি গুড, যারা পেরেছো। যকৃতের আবরণীকে বলা হয় গ্লিসন্স ক্যাপসুল, গ্লিসন্স ক্যাপসুল, ভেরি গুড। তাহলে খেয়াল করো, অ্যাড্রেনাল যে গ্রন্থি আছে, অ্যাড্রেনাল গ্রন্থির অপর নাম কি? সুপ্রা রেনাল। সুপ্রা মানে উপরে, কার উপরে? রেনালের উপরে, মানে বৃক্কের উপরে। তাহলে অ্যাড্রেনাল গ্রন্থির অপর নাম সুপ্রা রেনাল গ্রন্থি। কি নাম? সুপ্রা রেনাল গ্রন্থি। ওকে, ইনশাল্লাহ। এবার দেখো, এটা একদম ইজি। এখানে কালারগুলো একটু খেয়াল করো, কালারগুলো খুব ইজি। আমরা দুইটা কালার বলবো। দেখো, মেডুলা, লা, লাতে লাল, এই যে হয়ে গেছে। মেডুলার কালার কেমন? লাল, লাস্টের অক্ষরটা দিয়ে। মেডুলা লাল। পেলভিস সতে সাদা, সতে সাদা। তাহলে কালারগুলো হয়ে গেছে মেডুলা লাল, পেলভিস সতে সাদা, পেলভিস সতে সাদা, মেডুলা লতে লাল, পেলভিস সতে সাদা। তাহলে ভাব বলো তো, মানুষের সুপ্রা রেনাল গ্রন্থি কয়টি? উত্তর করতে থাকো, এটা তো অলরেডি পড়া হয়ে গেছে। মানুষের সুপ্রা রেনাল গ্রন্থি কয়টি? উত্তর হচ্ছে মানুষের সুপ্রা রেনাল গ্রন্থি হচ্ছে দুইটি, দুই কিডনির উপরে দুইটা, এবং এগুলো হরমোন নিঃসরণ করে, এই জন্য আমরা এদেরকে বলি অন্তঃক্ষরা গ্রন্থি। ওকে, তাহলে মেডুলা লাল, পেলভিস সাদা। তাহলে বাকি আছে কর্টেক্স। কর্টেক্স কতে কালো, কালো মানে একটু গাঢ় কালার আর কি, গাঢ় অঞ্চলটাকে বলা হয় কর্টেক্স। শেষ। চলে আসি আবার নিচের দিকে। বৃক্কের এই যে মেডুলা অংশটা, এই যে মেডুলা অংশটা, এই মেডুলা অংশের মধ্যে পিরামিড আছে। এই যে দেখো, এগুলো হচ্ছে পিরামিড। এই সবুজ কালার করা যেগুলো দেখতে পাচ্ছ, এই সবুজ কালারের এগুলো হচ্ছে পিরামিড শেপ, এই যে পিরামিড আকৃতির, এই হচ্ছে পিরামিড। এই পিরামিডের সংখ্যাটা দাগ দাও, 8 থেকে 18, 8 থেকে 18টা রেনাল পিরামিড থাকে। তো এখানে ছবিতে দেখো 1 2 3 4 5 6 7টা দিছে, কারণ 8 থেকে 18। ছবিতে কোনো ফিক্স না, তোমার কটা দিতে হবে, মোটামুটি একটা আঁকলেই হচ্ছে। এই হচ্ছে পিরামিড, রেনাল পিরামিড। রেনাল পিরামিডের সংখ্যা কত? 8 থেকে 18। রেনাল পিরামিডের সংখ্যা কত? 8 থেকে 18টি। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। এই পিরামিডের উপরে একদম চূড়াটা দেখো, এই পিরামিডের একদম চূড়া, এই জায়গাটা, শীর্ষটা ছিদ্রযুক্ত থাকে, ছিদ্র। এই ছিদ্র দিয়ে মূত্রটা এই জায়গায় এসে জমা থাকে, পেলভিসে এসে জমা হয়। এই ছিদ্রটায় কি বলে দেখো, এই ছিদ্রগুলা রেনাল পিরামিডের একদম শীর্ষ মাথাটা, একদম উপরের জায়গাটা, শীর্ষটা ছিদ্রযুক্ত। এই শীর্ষ ছিদ্রযুক্ত হয়, এটার নাম কি? এই ছিদ্রযুক্ত চূড়াটাকে বলা হয় পেপিলা। কি বলা হয়? পেপিলা। ছিদ্রযুক্ত চূড়াকে বলা হয় পেপিলা। সবাই খেয়াল করে দেখো, ছিদ্রযুক্ত চূড়াকে আমরা কি বলবো? পেপিলা। এই পেপিলা গুলো সবাই কোথায় উন্মুক্ত? রেনাল পেলভিসে। ভাই বলছিলাম, এই যে রেনাল পেলভিস, এই জায়গাটা হচ্ছে রেনাল পেলভিস। উপরে সব জায়গায় মূত্র তৈরি হওয়ার পরে সকল মূত্র এসে এই জায়গায় জমা থাকে। তাহলে সকল মূত্র কোথায় জমা থাকে? পেলভিসে। তারপর সেখান থেকে ইউরেটার দিয়ে বাইরে বের হয়ে যায়। তাহলে সবাই খেয়াল করো, এই রেনাল পিরামিডের একদম শীর্ষের মাথায় এখানে ছিদ্র আছে, এই ছিদ্রটা কি বলে? পেপিলা বলে। কি বলে? পেপিলা। রেনাল পিরামিডের একদম শীর্ষে যে ছিদ্র আছে, এই ছিদ্রকে আমরা কি বলি? পেপিলা বলি। কি বলি? পেপিলা। ওকে, ফাইন। তাহলে এখন দেখি, আমাকে একটু প্রশ্ন উত্তর করো তো দেখি। ভাইকে প্রশ্ন উত্তর করো, সবাই একটু উত্তর করে দাও যে একদম একদম লেটেস্ট যে পড়াইছি, মেডুলার রং কি? মেডুলার রং কেমন? একদম লাস্ট পড়াইছি, মেডুলার রং কেমন? ভাইয়া মেডুলা লাল। ভেরি গুড, মেডুলা লাল, মেডুলা লাল। ওকে, পেলভিস, পেলভিসের রং কেমন? পেলভিস সাদা, পেলভিস সাদা। আচ্ছা, ভেরি গুড। এবার মেজোকেলিক্স, মাইনোকেলিক্স চাইলে তুমি একটু রিডিং দিয়ে রাখতে পারো। মেজোকেলিক্সের সংখ্যা অল্প, 2 থেকে 3টা, কারণ বড় যেগুলো মেজর তারা কম পরিমাণে থাকে, এভাবে মনে রাখতে পারো। আর মাইনরের সংখ্যা 8 থেকে 14, তেমন ইম্পর্টেন্ট না। হাইস্ট মেজোকেলিক্সটা দেখতে পারো, 2 থেকে 3টা থাকে, এর বেশি তোমাকে এখন পড়তে হবে না। চলে আসি পরে আমাদের। আচ্ছা, এখানে বৃক্কের অনেকগুলো কাজ লেখা আছে। মজার বিষয় হচ্ছে, কাজ থেকে আমাদের প্রশ্ন নাই, আলাদা করে প্রশ্ন নাই। আমরা একটু 9 নম্বর পয়েন্টে খেয়াল করব, আমরা এখানে দাগানো লাইনগুলো খেয়াল করবো। সবাই খেয়াল করো, বৃক্কে একটা হরমোন তৈরি হয়, খুবই ইম্পর্টেন্ট। এই হরমোনের নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। খুবই ইম্পর্টেন্ট ভাই, 3 স্টার। এই এরিথ্রোপয়েটিন হরমোনটা, এটা তৈরি হয় কোথায়? বৃক্কে। সবাই খেয়াল করো, এরিথ্রোসাইট মানে আরবিসি,
পয়েসিস বা পয়েসিস মানে হচ্ছে তৈরি করা, তার মানে এই হরমোনটা আরবিসি তৈরি করতে হেল্প করে। তাহলে এরিথ্রোসাইট মানে আরবিসি বা লোহিত রক্তকণিকা, আর পয়েসিস শব্দের মানে হচ্ছে তৈরি করা, তার মানে এরিথ্রোপয়েটিন এই হরমোনটার কাজ হচ্ছে লোহিত রক্তকণিকা তৈরি করা। তাহলে এই হরমোনটা তৈরি হয় কোথায়? বৃক্কে। এখন কেউ আমাকে বলতে পারবে কিনা যে এই এরিথ্রোপয়েটিন হরমোনটা কোথায় কাজ করে? যে হরমোনটা বৃক্কে তৈরি হয়েছে লোহিত রক্তকণিকা তৈরি করার জন্য, এই হরমোনটা আসলে কাজ করবে কোথায়? কোথায় গিয়ে সে লোহিত রক্তকণিকা তৈরি করবে? এটা আমাকে কেউ কমেন্টে বলতে পারো কিনা আমি দেখি, যে এরিথ্রোপয়েটিনটা বৃক্কে তৈরি হয়, হওয়ার পরে সে কাজ করে কোথায়? ওকে, হ্যাঁ, এরিথ্রোপয়েটিন তৈরি হয় বৃক্কে, কাজ করে কোথায়? কেউ পেরেছো? ভেরি গুড। স্বরূপ স্বরূপ পেরেছে, স্বরূপ আনাস পেরেছে, ভেরি গুড। উত্তর হচ্ছে অস্থি মজ্জা। সরবান পেরেছে, আবির পেরেছে, ভেরি গুড ভাইয়া। আমরা জানি আরবিসি মূলত তৈরি হয় কোথায়? আরবিসি বা লোহিত রক্তকণিকা তৈরি হয় অস্থি মজ্জায়। তার মানে এই হরমোনটা যে আরবিসি তৈরি করে, ও মূলত কোথায় গিয়ে কাজ করবে? সে অস্থি মজ্জায় গিয়ে কাজ করবে। তার কাজ করার জায়গা অস্থি মজ্জা। পরীক্ষায় কিন্তু দুইটা প্রশ্নই আসে। পরীক্ষায় আসে এরিথ্রোপয়েটিন তৈরি হয় কোথায়? উত্তর হচ্ছে বৃক্কে। পরীক্ষায় আসে এরিথ্রোপয়েটিন কাজ করে কোথায়? উত্তর হচ্ছে অস্থি মজ্জায়। দুইটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখো, এই যে এরিথ্রোপয়েটিন এরিথ্রোসাইট বা আরবিসি তৈরি করে, সাথে প্রোস্টাগ্ল্যান্ডিন দাগায় রাখো, এনজিওটেনসিন দাগায় রাখো, বাট এটা খুব বেশি জোর দিতে হবে না, কারণ এনজিওটেনসিনোজেন ওই ফরম্যাটে এটা মূলত যকৃৎ থেকে বের হয়, বের হওয়ার পরে বৃক্কে সেটা সক্রিয় হয়। এনজিওটেনসিনোজেন থাকে শুরুতে নামটা। তোমরা জানো কোনো কিছুর নামের শেষে যদি জেন থাকে সে নিষ্ক্রিয়। তাহলে এনজিওটেনসিনোজেন কেমন? এটা নিষ্ক্রিয়। জেনটাকে বাদ দিলে সে হয়ে যাবে এনজিওটেনসিন। জেনটাকে বাদ দিলে সে কি হবে? এনজিওটেনসিন। তাহলে এনজিওটেনসিন মানে সক্রিয়, তার মানে বৃক্কের কাজ ওকে সক্রিয় করা। ওকে কি করা? সক্রিয় করা। না, অনেকগুলো কাহিনী আছে, অত যাচ্ছি না। সবাই খেয়াল করো, বৃক্ক একটা এনজাইমও নিঃসরণ করে, এই যে রেনিন এনজাইম। যদিও এনজাইম নিঃসরণ করে, বাট এটার কাজ কিন্তু হরমোনের মতো। ওকে, তাহলে মনে রাখবা বৃক্কে স্পেশাল কিছু সেল আছে, জাক্সট্রা গ্লোমেরুলার সেল, জেজি সেল বলা হয়। এগুলো থেকে বের হয় রেনিন এনজাইম। কি বের হয়? রেনিন এনজাইম। তাহলে খেয়াল করেছো কিনা, বৃক্কের মধ্য থেকে কিন্তু হরমোনও বের হয়, আবার এনজাইমও বের হয়। সো বৃক্ক কিন্তু কাইন্ড অফ মিশ্র গ্রন্থির মতো আচরণ করতে পারে, কারণ ওর হরমোনও বের হয়, ওর এনজাইমও বের হয়। আমরা জানি হরমোন এবং এনজাইম দুইটাই নিঃসরণ করে, সে মূলত মিশ্র গ্রন্থি হয়ে থাকে। ও ডিরেক্টলি মিশ্র গ্রন্থি বলা যাবে না, ও মিশ্র গ্রন্থির মতো আচরণ করে, কারণ ওর যে রেনিন এনজাইমটা এটা নিজেও হরমোনের মতো কাজ করে। সো এখানে এনজাইমের যে প্রপার ভূমিকা ওইটাই আসলে এখানে পাওয়া যায় না। সো এই ক্ষেত্রে মনে রাখবা, বৃক্ক এটা মিশ্র গ্রন্থির ন্যায় আচরণ করবে, কারণ ওর হরমোনও বেরোচ্ছে, এনজাইমও বেরোচ্ছে। এটা ইন্টার লেভেলের জন্য এনাফ। ওকে, তাহলে বৃক্ক হরমোন নিঃসরণ করে, এনজাইমও নিঃসরণ করে, এবং এনজাইমের নাম কি? রেনিন এনজাইম। পরীক্ষায় এটা আসে। বৃক্কের এনজাইমের নাম কি? রেনিন এনজাইম। ঠিক আছে, ইনশাল্লাহ। চলে আসি আবার খুবই ইম্পর্টেন্ট, গ্লুকোনিওজেনেসিস। ভাই দেখো, এই যে গ্লুকোনিওজেনেসিস মানে কি? গ্লুকোজ তৈরি হবে। নিও মানে নতুন, নতুন নতুন গ্লুকোজ তৈরি হবে। জেনেসিস মানে তৈরি হওয়া, নতুন নতুন গ্লুকোজ তৈরি হবে। তো এর এমন কি? গ্লুকোজ তো তৈরি হয়। এটা কেন স্পেশাল? কারণ এখানে গ্লুকোজ তৈরি হবে কিন্তু শর্করা থেকে না, অশর্করা থেকে। শর্করা বাইরে, শর্করা বাদে অন্য জিনিস, প্রোটিন, লিপিড, এগুলো থেকে যখন গ্লুকোজ তৈরি হবে, প্রোটিন, লিপিড এগুলো থেকে গ্লুকোজ তৈরি হবে, এটাকে আমরা বলবো গ্লুকোনিওজেনেসিস। এই যে প্রোটিন, লিপিড এগুলো থেকে গ্লুকোজ তৈরি হবে, একে আমরা বলবো গ্লুকোনিওজেনেসিস। এই যে এই সময় বৃক্ক প্রায় 20% পরিমাণ গ্লুকোজ সরবরাহ করে। এই পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট। তাহলে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় বৃক্ক কত পার্সেন্ট গ্লুকোজ সরবরাহ করে? ভাইকে উত্তর করো। তাহলে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় বৃক্ক কত পার্সেন্ট গ্লুকোজ সরবরাহ করে? ভাইকে উত্তর করো। ওকে, পেরেছ? ভেরি গুড। হ্যাঁ, উত্তর হচ্ছে 20%। উত্তর হচ্ছে 20%। এখন দেখি, এই যে একটু আগে বলেছি এনজিওটেনসিনোজেন, এই যে এখানে লিখে আছে এনজিওটেনসিন, আর আমি বলছি এনজিওটেনসিনোজেন।
কারা উত্তর পারবা বলো তো দেখি, যে এনজিওটেনসিনোজেন এটা কোথায় তৈরি হয়? এনজিওটেনসিনোজেন এটা কোথায় তৈরি হয়, কে পারো বলো, যে এনজিওটেনসিনোজেন এটা কোথায় তৈরি হয়? উত্তর হচ্ছে ভাইয়া এনজিওটেনসিনোজেন তৈরি হয় যকৃতে, আর এনজিওটেনসিন এটা হলো বৃক্কে। বৃক্কে এসে ওই এনজিওটেনসিনোজেন এটা সক্রিয় হয়, তখন জ্যানটা বাদ যায়। ওকে, আচ্ছা এবার চলে আসি খুবই 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 ইম্পর্টেন্ট, এই যে ভিটামিন ডি, এই যে 14 নাম্বারটা, ভিটামিন ডি এর কার্যকর রূপ, ভিটামিন ডি কে অ্যাক্টিভ করে, ভিটামিন ডি কে অ্যাক্টিভ করে বৃক্ক। মনে রাখবা ভিটামিন ডি এর যে অ্যাক্টিভ ফর্ম, অ্যাক্টিভ রূপ, তার নাম হচ্ছে 125 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল। এই ভিটামিন ডি কে সক্রিয়করণ করে, ভিটামিন ডি কে অ্যাক্টিভ করে কে? উত্তর হচ্ছে বৃক্ক। তাহলে এই বৃক্ক যদি ভিটামিন ডি কে অ্যাক্টিভ না করতো, ভিটামিন ডি কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশনে কাজ করে, ভিটামিন ডি যদি কারোর অ্যাক্টিভ না হয়, ক্যালসিয়াম অ্যাবজর্পশন ঠিক মতো হবে না, সো আলটিমেটলি তখন তার ক্যালসিয়ামের মাত্রাটা ঠিক থাকবে না। সো ভিটামিন ডি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভিটামিন ডি এর সাথে কার কোন আয়নের কানেকশন আছে? ক্যালসিয়াম আয়ন। ভিটামিন ডি এর সাথে কোন আয়নের কানেকশন আছে? উত্তর হচ্ছে ক্যালসিয়াম আয়ন। ভেরি গুড। ভিটামিন ডি এর সাথে কোন আয়নের কানেকশন আছে? উত্তর হচ্ছে ক্যালসিয়াম আয়ন। ভিটামিন ডি সক্রিয়করণ কোথায় হয়? উত্তর হচ্ছে বৃক্কে হয়। চলে আসে আমরা এখানে, খুবই খুবই ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার। মানুষের প্রত্যেকটা বৃক্কে কি পরিমাণ নেফ্রন থাকে? দাগ দাও, 10 থেকে 12 লক্ষ। এখন পরীক্ষা আসছে, মনে করো যে মানুষের সর্বমোট নেফ্রন সংখ্যা কত? তুমি দেখলা যে ভাইয়া আমরা তো পড়ছি বইয়ে 10 থেকে 12 লক্ষ, আজ টাকায় দিয়ে আসলাম। না, এটা কিন্তু প্রত্যেকটা বৃক্কে 10 থেকে 12 লক্ষ, একটু খেয়াল করতে হবে। তাহলে প্রত্যেকটা বৃক্কে 10 থেকে 12 লক্ষ, তাহলে সর্বমোট কত আছে? আমাদের বৃক্ক আছে 2টা, তাহলে 20 থেকে 24 লক্ষ। তোমাকে প্রশ্ন খেয়াল করতে হবে, প্রশ্নে কি বলেছে। প্রশ্নে যদি বলে যে প্রত্যেকটি বৃক্কে কতটি নেফ্রন থাকে, তাহলে এটা উত্তর ডেফিনেটলি 10 থেকে 12 লক্ষ। কিন্তু প্রশ্ন যদি এটা না বলে যে মানুষের সর্বমোট কয়টি নেফ্রন আছে, এই জায়গাগুলো আমাদের প্রশ্ন ফেস করার সময় খেয়াল রাখতে হবে। মানুষের প্রত্যেকটা বৃক্কে 10 থেকে 12 হলে টোটাল থাকবে 20 থেকে 24 লক্ষ। তাহলে মানুষের সর্বমোট কয়টি নেফ্রন আছে? 20 থেকে 24 লক্ষ। তোমরা সবাই জানো নেফ্রনই হচ্ছে বৃক্কের গঠন এবং কাজের একক। নেফ্রনই হচ্ছে বৃক্কের গঠন এবং কাজের একক। তাহলে বৃক্কের গঠন এবং কাজের একক কে? উত্তর হচ্ছে নেফ্রন। ভাইয়া একজন বলছে বায়োলজি কিছু পড়া হয়নি আমার, এই কোর্স কি করা যাবে? অবশ্যই করা যাবে। তুমি ইনশাল্লাহ অবশ্যই এই ক্ষেত্রে আমাদের একাডেমিক পাওয়ার প্লে কোর্সের সাথে তাল মিলিয়ে তুমি এখান থেকে ইনশাল্লাহ এমসিকিউ গুলো পড়বা। এই কোর্স করলে ইনশাল্লাহ তুমি প্রি মেডিকেল করলে তোমার এমসিকিউ অ্যাটলিস্ট ভালো পড়া হবে। তোমার তো সিকিউ যেরকম ভালো করতে হবে, এমসিকিউ তো ভালো করতে হবে। এবং এই এমসিকিউ পড়াটা যদি একবার ভালো হয়, ইনশাল্লাহ এটা তোমার মেডিকেল এডমিশন বলো, ভার্সিটি ভালো ভালো জায়গায় বলো, সব জায়গায় হেল্প করবে। ওকে, সো তোমাদের অ্যাটলিস্ট বায়োলজির এমসিকিউটা একটা ভালো ভালো মতো প্রিপারেশন হয়ে যাবে। চলে আসে আবার এখানে, খুবই ইম্পর্টেন্ট ভাই, এই টোটাল নেফ্রন গুলাকে তুমি যোগ করো, কি পরিমাণ সাইজ হবে? 34 কিলোমিটার, বেশ লম্বা। নেফ্রন গুলাকে তুমি যদি একটার সাথে একটা যোগ করো, একদম লম্বা করে করলে 36 কিলোমিটার বা 22.5 মাইলের পরিমাণ হতে পারে। এখানে খুবই ইম্পর্টেন্ট, এই যে বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে কি পরিমাণ তরল পদার্থ পরিস্রুত হয়? 125 ঘন সেন্টিমিটার। ভাই খেয়াল করে দেখো, এই যে বৃক্কের মাধ্যমে বডিতে প্রতি মিনিটে 125 ঘন সেন্টিমিটার পার মিনিট, এই হারে আমাদের রক্তটা পরিস্রুত হয়। মনে রাখবা 1 ঘন সেন্টিমিটার মানেই কিন্তু 1 মিলিলিটার। ওকে, 1 ঘন সেন্টিমিটার মানেই কিন্তু 1 মিলিলিটার, সেটা নিয়ে ডাউট নাই। তাহলে 125 ml রক্ত প্রতি মিনিটে পরিস্রুত হয়। সব কি মূত্র বের হয়? না। এই 125 সেন্টিমিটার কিউব রক্ত বৃক্কের মাধ্যমে সে পরিশ্রুত হয়, সে তার বিশুদ্ধকরণ হয়। তাহলে এর মধ্যে 99%ই রক্তে আবার ফিরে আসে, আর মূত্র তৈরি হয় প্রতি মিনিটে কেবল 1 ঘন সেন্টিমিটার। পরীক্ষা যদি আসে প্রতি মিনিটে কি পরিমাণ মূত্র তৈরি হয়, উত্তর হচ্ছে মাত্র 1 ঘন সেন্টিমিটার পরিমাণ মূত্র তৈরি হয়। দাগ দাও, এই যে প্রতি মিনিটে 1 ঘন সেন্টিমিটার মূত্র সৃষ্টি হয়, 99% ফিরে আসে। খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ভাই কি উত্তর করো দেখি, উত্তর করো দেখি। কোর্স কি ফ্রি? এটা কোর্স না, এটা হচ্ছে টার্গেট ডিএমসি প্রি মেডিকেলের আইসিইউ উইক, 5 দিন ব্যাপী ফ্রি আইসিইউ উইক। ওকে, ইনশাল্লাহ তোমরা এখানে আইসিইউ এর মাধ্যমে তোমার মেডিকেলের ক্লাসগুলো প্যাটার্ন সম্পর্কে জানতে পারবা, আমাদের মেডিকেলের ক্লাসগুলো সম্পর্কে জানতে পারবে, এবং ইনশাল্লাহ তোমরা এই 5 দিন যদি তুমি এই ক্লাসগুলো রেগুলারলি করো আর এক্সাম দাও, তুমি পুরো মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে একটা ভালো আইডিয়া তুমি পেয়ে যাবা। কারণ এখানে আমরা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স সবগুলো বিষয়ে তোমাদেরকে এই 5 দিনে ট্রেন আপ করবো। ওকে, এবং 5 দিনই তোমরা এক্সাম দিও, ফ্রি ক্লাস ফ্রি এক্সাম। আর আমাদের প্রি মেডিকেল ব্যাচ ইনশাল্লাহ 12 তারিখ থেকে
এই মাসের 12 তারিখ থেকে ইনশাল্লাহ নতুন করে ওরিয়েন্টেশনের মাধ্যমে ফ্রেশলি একটা নিউ ব্যাচ শুরু হবে। ওকে, তো আগে আমরা যে ব্যাচটা শুরু করেছি এখানে অলরেডি কিছু অধ্যায় পড়ানো হয়েছে, বাট ইনশাল্লাহ বাকি অধ্যায়গুলো থেকে ফ্রেশলি একটা নিউ ব্যাচ শুরু হবে ইনশাল্লাহ 12 তারিখ থেকে। এবং ইনশাল্লাহ ওই ব্যাচের মাধ্যমে তোমরা তোমাদের প্রি মেডিকেলের ক্লাসগুলো ভালো মতো করতে পারবা, এবং প্রি মেডিকেলের ক্লাস যারা কোর্স কিনবে তারা ইনশাল্লাহ মেডিকেলের কোর্সটাও পরবর্তীতে ফ্রিতে পেয়ে যাবা। ওকে, ঠিক আছে, যারা নতুন জন্য বলে দিলাম। তাহলে ভাইকে উত্তর করো যে প্রতি মিনিটে কি পরিমাণ মূত্র তৈরি হয়? প্রতি মিনিটে কি পরিমাণ মূত্র তৈরি হয়? প্রতি মিনিটে মূত্র তৈরি হয় 1 ঘন সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার। আর প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত পরিশ্রুত হয়? যদি প্রশ্ন আসে যে কি পরিমাণ রক্ত পরিশ্রুত হয়, তাহলে উত্তর কি হবে? কি পরিমাণ রক্ত পরিশ্রুত হয়, তাহলে উত্তর হচ্ছে 125 ঘন সেন্টিমিটার বা 125 ml রক্ত পরিশ্রুত হয়, বিশুদ্ধকরণ হয়। কিন্তু মূত্র তৈরি হয় মাত্র 1 ml। সবাই খেয়াল রাখবা। ভাই দেখো নেফ্রনের পার্টগুলো আমরা নেফ্রনের ছবি থেকে দেখবো। ছবি কি এখানে আছে? থাকার কথা। এই যে সবাই দেখো নেফ্রনের পার্টগুলো আমরা একটু দেখি। এই যে এটা হচ্ছে আমাদের, এই যে এখানে এটা হচ্ছে গ্লোমেরুলাস। এগুলা কি? গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসের মধ্যে ঢুকে যে প্রবেশ করতেছে, যে ধমনী এন্ট্রি নিচ্ছে, ঢুকতেছে, তাকে বলে এফারেন্ট। কি বলে? এফারেন্ট ধমনী। আর এফারেন্ট ধমনী ভিতরে ঢুকে অনেকগুলো কৌশিক জালিকা তৈরি করেছে, এটাকে আমরা বলি গ্লোমেরুলাস। এটাকে আমরা বলি গ্লোমেরুলাস। এরপরে এগুলো আবার একসাথে হয়ে এক্সিট নিচ্ছে বা বের হচ্ছে যেই ধমনী আকারে, তার নাম হচ্ছে ইফারেন্ট ধমনী। কিভাবে মনে রাখবা? ইতে ইফারেন্ট, ইতে এক্সিট। তাহলে দেখো গ্লোমেরুলাস থেকে বের হচ্ছে বা এক্সিট করতেছে যে ধমনী, তার নাম হচ্ছে ইফারেন্ট ধমনিকা। আর ঢুকতেছে হচ্ছে এফারেন্ট। কিভাবে মনে রাখবা? সরে অ দিয়ে। আমরা জানি শুরুই হয় অ দিয়ে, এখানে শুরু হবে অ দিয়ে, এফারেন্ট দিয়ে। শুরু হচ্ছে বা ঢুকতেছে কোনটা? এফারেন্ট ধমনী। বের হচ্ছে কোনটা? ইফারেন্ট ধমনী। আর এই যে ভিতরে যে কৌশিক জালিকা তৈরি করছে, সাধারণত 50 থেকে 60টা কৌশিক জালিকা তৈরি করে। কয়টা কৌশিক জালিকা তৈরি করে? 50 থেকে 60টা। এই 50 থেকে 60টা কৌশিক জালিকা তৈরি করে, এটাকে বলা হয় গ্লোমেরুলাস। কি বলে? গ্লোমেরুলাস। আর এই যে পেয়ালার মতো অংশ, পেয়ালা, গ্লোমেরুলাসটাকে এরকম করে ঘিরে আছে, পেয়ালার মতো অংশ, এটাকে বলে বোমেন্স ক্যাপসুল। কি বলে? বোমেন্স ক্যাপসুল। এরপরে দেখো নালিকা শুরু হয়েছে। এই শুরুতে যে নালীটা পেঁচায় আছে, এটাকে বলে নিকটবর্তী বা প্রক্সিমাল। প্রক্সিমাল মানে কাছাকাছি। নিকটবর্তী বা কাছাকাছি যে নালীটা পেঁচায় আছে, তাকে বলে নিকটবর্তী পেঁচানো নালিকা। এরপরে দেখো এখানে ইউ আকৃতির একটা লুপ তৈরি হয়েছে। ইউ, এই যে ইউ শেপ, একটা ইউ শেপ তৈরি হয়েছে, এটাকে বলা হয় হেনলির লুপ বা লুপ অফ হেনলি। বিজ্ঞানী হেনলি আবিষ্কার করেছে। এরপরে দেখো পরে গিয়ে সে আবার পেঁচিয়েছে, এটাকে বলে দূরবর্তী বা ডিস্টাল পেঁচানো নালিকা। সবাই মিলে একসাথে এই পুরো নালীটা একসাথে হয়ে একটা নালীতে গিয়ে ওপেন করেছে। সবগুলো এরকম, এখান থেকে একটা আসছে, এখান থেকে আরেকটা নেফ্রন আসছে, এরা এই নালীগুলো একসাথে মিলে তৈরি করে সংগ্রাহী নালী। কি তৈরি করে? সংগ্রাহী নালী। তাহলে একটা নেফ্রন আলটিমেটলি কোথায় গিয়ে যুক্ত হয়? সংগ্রাহী নালীতে। তো সংগ্রাহী নালীর সাথে কয়টা যুক্ত হবে? অনেকগুলা। এখানে একটা নেফ্রন, এখানে আরেকটা নেফ্রন, এখানে একটা, এখানে একটা, অনেকগুলো নেফ্রন এসে যুক্ত হয় কোথায়? সংগ্রাহী নালীতে। আবার এরকম অনেকগুলো সংগ্রাহী নালী একসাথে হয়ে আরেকটা নালী তৈরি করে, ওইটাকে বলে ডাক্ট অফ বেলিনি। ডাক্ট অফ বেলিনি, এই ডাক্ট অফ বেলিনি। তাহলে তুমি মোটামুটি সকল হিসাবটা একবার দেখে নিলা, যদি এটা আমাদের একাডেমিকে পড়া, বাট আমি তাও বলে দিলাম। তাহলে খেয়াল করে দেখো, এখানে সবকিছু বলে দিছি। এই যে দেখো, এই যে পেয়ালার মতো অংশ বললাম না, এই যে গ্লোমেরুলাস এবং পেয়ালার মতো অংশ, এই দুইটাকে একসাথে বলা হয় রেনাল কর্পাসল বা মালপিজিয়ান বডি। মালপিজিয়ান বডি, মালপিজিয়ান নালিকা না কিন্তু, মালপিজিয়ান বডি। কেন বললাম এটা? কারণ তোমরা অনেকে ভুল করো। মনে রাখবা মালপিজিয়ান নালিকা পাওয়া যায় কোথায়? ঘাস ফড়িংয়ে। আর এখানে আমরা কি পাবো? মালপিজিয়ান বডি। কি পাবো? মালপিজিয়ান কর্পাসল বা মালপিজিয়ান, সবাই লিখে রাখো, বডি। মালপিজিয়ান নালিকা কিন্তু পাবো না। মালপিজিয়ান নালিকা কোথায় পাবো? ঘাস ফড়িংয়ে। ঘাস ফড়িংয়ের রেচনাঙ্গ হলো মালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকা সবাই ভুল করে বসে। তাহলে ম্যালপিজিয়ান নালিকা কোথায় পাবো? ঘাস ফড়িংয়ে। ওকে ওকে, তাহলে ম্যালপিজিয়ান নালিকা কোথায় পাবো? ঘাস ফড়িংয়ে। ঠিক আছে, চলো আমরা একটু দেখি, এগুলো আমরা আলহামদুলিল্লাহ পড়ে ফেলছি। চলো একটু দেখি আবার। এই যে রেনাল কর্পাসল, খুবই ইজি। দেখো রেনাল কর্পাসল, কটা কর্পাসল, কটা কর্টেক্সে। এটা কোথায় থাকবে? বৃক্কের কর্টেক্সে। এটা কোথায় অবস্থিত? বৃক্কের কর্টেক্সে। এবং কি দিয়ে গঠিত? অলরেডি পড়াইছি। এই যে গ্লোমেরুলাস নামে যে কৌশিক জালিকা আর পেয়ালার মতো বোমেন্স ক্যাপসুল। তো দাগ দাও। এই যে দেখো বোমেন্স ক্যাপসুল কি দিয়ে গঠিত হয়? দ্বিস্তরী পেয়ালার মতো অংশ। দ্বিস্তরী পেয়ালার মতো অংশ। এখন দেখো এই ছবিটা দিকে তাকাও, এই যে দ্বিস্তরী পেয়ালার মতো অংশ, এই যে এই একটা স্তর, এই একটা লেয়ার, এই উপরে একটা লেয়ার, দ্বিস্তরী পেয়ালার মতো অংশ। এবার দেখো যে স্তরটা ভিতরে থাকে, ভিতরের দিকে, মানে কোষী জালিকার ভিতরের দিকে, ভিতরের দিকে মানে ভিসেরাল, যে স্তরটা ভিতরের দিকে থাকে তাকে আমরা বলি ভিসেরাল স্তর।
আর যে স্তরটা বাইরের দিকে থাকে তাকে বলা হয় প্যারাটাল স্তর। সবসময় এটা শুধুমাত্র এখানে না, ম্যাক্সিমাম বায়োলজির ক্ষেত্রে সেম। তাহলে ভিতরের দিকে যে লেয়ার, ভিতরে মানে ভিসেরাল, ভিসেরাল মানে ভিতরে, এটা মনে রাখাটা খুবই ইজি। এই দেখো, ভিতরে ভিসেরাল, ভিতরে ভিসেরাল, তাহলে গ্লোমেরুলাসের দিকে বা ভিতরের দিকে যেটা আছে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ভিসেরাল। তাহলে গ্লোমেরুলাসের দিকে বা ভিতরের দিকে যেটা আছে আমরা কি বলবো? ভিসেরাল। ওকে, ওকে, তাহলে গ্লোমেরুলাসের দিকে বা ভিতরের দিকে যেটা আছে এটা কি বলবো? ভিসেরাল। আর যেটা বাইরের দিকে আছে কি হবে? এটা অ্যাজ সিম্পল অ্যাজ ইউ লাইক, এটা হচ্ছে প্যারাটাল। খুব ইজি। যেটা ভিতরের দিকে আছে ভিসেরাল, যেটা বাইরের দিকে আছে প্যারাটাল। এই যে প্যারাটাল, মাঝখানে স্পেসটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। খুব ইজি। এবার দেখো 3 স্টার, 3 স্টার, ভিতরের দিকে যে কোষগুলো আছে সবাই খেয়াল করো, ভিতরের দিকে যে কোষগুলো আছে এগুলোর মধ্যে দেখছো এরকম পায়ের মতো আছে। এই যে দেখো, এই যে পায়ের মতো আছে, পায়ের মতো অভিক্ষেপ আছে, এদেরকে বলা হয় পোডোসাইট। কি বলা হয়? পোডোসাইট। আর বাইরের দিকে আছে আইসাকার এপিথেলিয়াম বা স্কোয়ামাস এপিথেলিয়াম। পরীক্ষা আসে যে ভিতরের লেয়ারে কোন কোষ থাকে? ভিতরে থাকে পায়ের জুতির পায়ের মতো। দেখছো? সবাই তাকাও, এই যে ছবি দিকে তাকাও, এরকম করে এটা, এই যে পায়ের মতো এরকম অভিক্ষেপ আছে। পোডো মানে পা, যে কোষে এরকম পায়ের মতো অভিক্ষেপ আছে এদেরকে বলা হয় পোডোসাইট। তাহলে ভিতরের দিকে এরকম পায়ের মতো অভিক্ষেপ আছে, এই ভিতরের দিকে পায়ের মতো অভিক্ষেপকে আমরা কি বলবো? পোডোসাইট। কি বলবো? পোডোসাইট। তাহলে ভিতরের দিকে আছে পোডোসাইট, বাইরের দিকে আছে আইসাকার এপিথেলিয়াম। ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি এগুলো আলহামদুলিল্লাহ আমাদের পড়ে পড়া হয়ে গেছে, আশা করি ইনশাল্লাহ পারবা। এই যে দাগ দাও, ভাই পড়াইছি। গ্লোমেরুলাসের মধ্যে কৌশিক জালিকা থাকে কয়টা? 50 থেকে 60টা ভাই পড়াইছি। হ্যাঁ, এফারেন্ট এফারেন্টও পড়াইছি। আচ্ছা, ঠিক আছে। এবার এগুলো তুমি যদি চাও পড়তে পারো। নিকটবর্তী প্যাচরোনালিকার সাইজ টাইজ এগুলো তেমন একটা পরীক্ষা আসে না, কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই যে প্রক্সিমাল প্যাচরোনালিকা যেটা, এটা তো প্রক্সিমাল না, কাছাকাছি, তো এটাও কর্টেক্সে, এটাও বাইরের দিকে মানে কর্টেক্সের দিকে আছে। ওকে, এটা খেয়াল রাখবা। এবার আসো, খুবই ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, এই নিকটবর্তী প্যাচরোনালিকা, এই যে নালিকার এই যে পার্টটা, ধরো এই পার্টটা, এখানে মনে রাখবা অনেক বেশি পরিমাণে শোষণ হয়। শোষণ, ওই যে 99% যে রক্তে ফিরে যায়, সো এখানে অনেক বেশি পরিমাণে শোষণ হয়। যা যা উপাদান এখানে ছেকে পড়েছিল, এই গ্লোমেরুলাস দিয়ে ছেকে ছেকে যে সকল উপাদান নিচের দিকে পড়েছিল, এর ম্যাক্সিমাম শোষণটাই হয় প্রক্সিমাল নালিকায়। আর এই জন্য প্রক্সিমাল নালিকায় আছে মাইক্রোভিলাই। কি আছে? মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই মানে কি? ভিলাই হচ্ছে ছোট অভিক্ষেপ, এরকম অভিক্ষেপ। অভিক্ষেপ থাকলে সুবিধা কি? দেখো, একই জায়গার মধ্যে যদি এরকম ভাঁজ ভাঁজ হয়ে থাকে তাহলে কিন্তু মোট ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ে, আয়তন বাড়ে। সো যত জায়গা বাড়বে তত বেশি পরিমাণে শোষণ করতে পারবে। ওকে, সো জায়গা বাড়ানোর জন্য, শোষণ তল বাড়ানোর জন্য এখানে থাকে মাইক্রোভিলাই। দাগ দাও, এই যে মাইক্রোভিলাই, 100% ইম্পর্টেন্ট। নিকটবর্তী প্যাচরোনালিকায় এখানে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে মাইক্রোভিলাই। নিকটবর্তী প্যাচরোনালিকায় মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কি? উত্তর হচ্ছে মাইক্রোভিলাই। ঠিক আছে, চলো আমরা আর একটু ভিতরে ঢুকি। ভাইকে আবার দুটা প্রশ্ন উত্তর করো, তাহলে ইনশাল্লাহ বুঝবো যে কি পরিমাণ পড়া বুঝতে পেরেছ। ভাইকে বলো যে গ্লোমেরুলাসের মধ্যে কৌশিক জালিকা কয়টা থাকে? গ্লোমেরুলাস তৈরি হয় কয়টি কৌশিক জালিকা দিয়ে? গ্লোমেরুলাস তৈরি হয় কয়টি কৌশিক জালিকা দিয়ে? গ্লোমেরুলাস তৈরি হয় কয়টি কৌশিক জালিকা দিয়ে? উত্তর হচ্ছে ভাইয়া, গ্লোমেরুলাস তৈরি হয় কয়টা? 50 থেকে 60টি কৌশিক জালিকা দিয়ে। ভেরি গুড। নেক্সট বলো তো যে, এখানে তো দেয়া আছে ছবিটা। নেক্সট বলো তো যে প্রক্সিমাল প্যাচারোনালিকায়, প্রক্সিমাল প্যাচারোনালিকায় কোনটা আছে? পোডোসাইট নাকি মাইক্রোভিলাই? প্রক্সিমাল প্যাচারোনালিকায়, নিকটবর্তী প্যাচারোনালিকায় কোনটা আছে? পোডোসাইট নাকি মাইক্রোভিলাই? প্রক্সিমাল প্যাচারোনালিকায় কোনটা আছে? পোডোসাইট নাকি মাইক্রোভিলাই? ভেরি গুড, যারা উত্তর করতেছে ভেরি গুড। ভাইয়া, প্রক্সিমাল প্যাচারোনালিকা মানে নিকটবর্তী প্যাচারোনালিকা, ওখানে আছে বেশি বেশি পরিমাণে শোষণের জায়গা, বেশি বেশি শোষণ করতে হয়, এই জন্য ওখানে আছে মাইক্রোভিলাই। কি আছে? মাইক্রোভিলাই। তাহলে প্রক্সিমাল প্যাচারোনালিকায় কি আছে? মাইক্রোভিলাই। আর পোডোসাইট থাকে বোমেন্স ক্যাপসুলের ভিতরের লেয়ারে। ওকে, আশা করি ইনশাল্লাহ পারবা। চলে আসে এরপরে সংগ্রহ নালী বলছি, এই যে তোমাদেরকে ভাই বলছিলাম কয়েকটা সংগ্রহ নালী একসাথে কি তৈরি করে? ডাক্ট অফ বেলিনি। ডাক্ট অফ বেলিনি ভাই, এগুলো পড়াইছি, এগুলো ইনশাল্লাহ আশা করি কারোই ভুল হবে না। ওকে, আচ্ছা, নেফ্রনের প্রকারভেদ সবাই একটু খেয়াল করো, আমরা পার্সেন্টেজ গুলো খালি পড়বো, খুব বেশি পড়তে হবে না। আচ্ছা, প্রথমটা হচ্ছে সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন। নামের মধ্যে লেখা আছে দেখো, সুপারফিশিয়াল মানে উপরের দিকে। আমরা সুপারফিশিয়াল বলতে বুঝাই উপরের দিকে, উপরের দিকে বলে না যে একটু হালকা পাতলা নলেজ, হালকা হালকা ভাষা নলেজ,
ভাষা ভাষা মানে উপরের দিকে, সুপারফিশিয়াল মানে উপরের দিকে। আর আমরা সবাই জানি উপরের দিকে বা বাইরের দিকে থাকে কর্টেক্স। কি থাকে? কর্টেক্স। তাহলে এই জন্য এদেরকে বলা হয় কর্টিক্যাল নেফ্রন। কি বলা হয়? কর্টিক্যাল নেফ্রন। তাহলে খেয়াল করো, এইসব নেফ্রন বৃক্কের কোথায় থাকে? কর্টেক্সে। তাহলে কর্টিক্যাল নেফ্রন বৃক্কের কোথায় থাকে? কর্টেক্সে। তাহলে খেয়াল করো, সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন এটা কোথায় অবস্থান করে? কর্টেক্সে। এবং এর পার্সেন্টেজ কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমাদের ম্যাক্সিমাম নেফ্রনই হচ্ছে এই টাইপের। কত পার্সেন্ট? 85%, 3 স্টার। তাহলে আমাদের ম্যাক্সিমাম নেফ্রনই হচ্ছে এই সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন। কত পার্সেন্ট? 85%। ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবা, আমাদের ম্যাক্সিমাম নেফ্রন কত পার্সেন্ট? এই 85%-এর কর্টিক্যাল বা সুপারফিশিয়াল নেফ্রন আমাদের ম্যাক্সিমাম, ঠিক আছে? এবং এগুলাই কিন্তু মেইনলি মূত্র তৈরি করে। দাগ দাও, সাইজে ছোট হলেও এগুলাই মেইনলি মূত্র তৈরি করে। তাহলে আমাদের শরীরে মূত্র তৈরির জন্য মেইনলি কাজ করে কোন ধরনের নেফ্রন? যেগুলো উপরে আছে, এগুলোর নাম সুপারফিশিয়াল বা কর্টিক্যাল। কত পার্সেন্ট? তোমরা আমাকে কমেন্টে উত্তর করো যে সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন কত পার্সেন্ট থাকে। সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন কত পার্সেন্ট থাকে? সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন কত পার্সেন্ট থাকে? ভাইয়া উত্তর হচ্ছে সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন কত পার্সেন্ট? 85%। ভেরি গুড, 85%। সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন কত পার্সেন্ট? 85%। জাক্সটা মেডুলারি, দেখো জাক্সটা মেডুলারি মানে হচ্ছে এরা কর্টেক্সের ভিতরের দিকে, মেডুলার বাইরের দিকে, মানে জাক্সটা মেডুলারি একদম মেডুলার কাছে, একদম মেডুলার নিকটবর্তী, কাছাকাছি। ওকে, একদম মেডুলাতে অবস্থান করে এমন না, মেডুলার কাছাকাছি অবস্থান করে। এদের নাম হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন। কি নেফ্রন? জাক্সটা মেডুলারি নেফ্রন। খুবই ইম্পর্টেন্ট, সবাই খেয়াল করে দেখো। 15% নেফ্রন এই হচ্ছে জাক্সট্রা মেডুলারি। 15%, অলমোস্ট কিন্তু 100 হয়ে যায়, বাট তারপরে একটু ওখানে আছে। এবং জাক্সট্রা, দেখো জাক্সট্রা মেডুলারি মানে মেডুলার একদম কাছাকাছি। এদের কাজ যতে জাক্সট্রা, দাগ দাও, যতে জাক্সট্রা, যত জরুরি, এই যে জরুরি অবস্থায় মূত্র তৈরি করে কে? জাক্সট্রা মেডুলারি নেফ্রন। জরুরি অবস্থায় মূত্র তৈরি করে কে? জাক্সট্রা মেডুলারি নেফ্রন। যতে জরুরি, যতে জাক্সট্রা, যত জরুরি, যত জাক্সট্রা। আচ্ছা, এখন কি নতুন বইয়ে মানে 2 প্রকারের দিছে না? হ্যাঁ, নতুন বইয়ে নেফ্রন দুই ধরনের দিছে, সো ইটস গুড। আগের বইয়ে কিন্তু নেফ্রন 3 ধরনের ছিল, এখন নেফ্রন 2 ধরনের লিখছে, সো ভেরি গুড, সমস্যা নেই। আমরা 2টা ধরনের পড়বো। নতুন এডিশনে বই ফলো করতে হয়, এবং বই যে আছে তাই। আজমল স্যারের বই আমরা ফলো করি, অলওয়েজ নিউ এডিশন, এটা একদম লেটেস্ট এডিশন। তোমাদের হাতে হয়তো বা এই বইটা অনেকে থাকতে পারে, নাও থাকতে পারে, বাট এটা একদম লেটেস্ট এডিশনের বই। ওকে, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম যে একটা হচ্ছে সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন, আর একটা হচ্ছে জাক্সট্রা মেডুলারি নেফ্রন। জাক্সট্রা মানে জরুরি, এই যে জরুরি অবস্থায় মূত্র তৈরি করে কোনটা? জাক্সট্রা মেডুলারি। তাহলে এই ভাইকে উত্তর করো তো, কয়েকটা সংগ্রাহী নালী মিলিত হয়ে কি তৈরি করে? বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন ভাইকে, কয়েকটা সংগ্রাহী নালী মিলিত হয়ে কি তৈরি করে? কয়েকটা সংগ্রাহী নালী মিলিত হয়ে কি তৈরি করে? আচ্ছা, মনে রাখবা একটা কথা বলে দিই তোমাদেরকে, মেডিকেলের যে প্রিপারেশন এটা আসলে ডেফিনেটলি একটা লং জার্নি টাইপের হয়ে থাকে যারা প্রি মেডিকেল থেকে শুরু করে। অ্যান্ড ডেফিনেটলি তারা ইনশাল্লাহ অনেক ভালো করে। এটা পৃথিবীর মানে বর্তমান সময় নিয়ম হয়ে গেছে, কারণ যেহেতু এখন অলরেডি সবার কাছে পড়াশোনা অনেক ইজি হয়ে গিয়েছে, গ্রামে গঞ্জে সব জায়গায় পড়াশোনা পৌঁছে গিয়েছে, ভালো লেভেলের ক্লাস তোমরা অনলাইনে পাচ্ছ। তো সেই হিসেবে এখন একটা বিশাল সংখ্যক মানুষজন প্রি মেডিকেল থেকে মোটামুটি অনেক আগে থেকে পড়াশোনা শুরু করে। এটা বেনিফিট তারা মেডিকেলের সময় গিয়ে পায়। এইচএসসির পরে যে গ্যাপ থাকে 3 মাস, এবার কিন্তু 3 মাস পর পরীক্ষা হচ্ছে। 3 মাসের মধ্যে কিন্তু জিকে ইংলিশ সহ সব শেষ করে কয়েকবার রিভিশন দেওয়াটা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায়। এটা কিন্তু ট্রু। যারা তোমাদের সিনিয়র ভাইয়া পরে পরীক্ষা দিবে ওদের থেকে খবর নিও, এটা ট্রু। কারণ আমাদের সময় আমরা 4 মাস পেতাম, আর 1 মাস বসে বসে খালি রিভিশন দিতাম। তো এখন তোমাদের সময় এসে সময়টা হয়ে গেছে 3 মাস। এই জন্য তোমাদের পড়াটা একটু আগে থেকে যদি তোমরা অনেকগুলো অধ্যায় শেষ করে রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ এটার বেনিফিট তোমরা এইচএসসি পরবর্তীতে পাবা। তখন এইচএসসির পরে ওই অধ্যায়গুলো পড়তে কম সময় লাগবে, তখন যেগুলো বাকি আছে ওগুলো বেশি সময় দিয়ে পড়তে পারবা, রিভিশনটা ভালো হবে, পড়াটা মনে থাকবে। এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় তারাই ভালো করে যাতে রিভিশনটা বেশ ভালো হয়, পুরো বই সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকে, তারাই ভালো করে। ওকে, ঠিক আছে। এবং এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মোটিভেশন ধরে রাখা। ম্যাক্সিমামই দেখা যায় কি মেডিকেল এডমিশনের জন্য শুরু করে অনেকেই ওই বিভিন্ন কারণে ঝরে পড়ে। তো যাদের এইচএসসি এমসিকিউ সমস্যা তাদের জন্য ডেফিনেটলি প্রি মেডিকেল একটা গুড চয়েস। ওকে, সো আমাদের টার্গেট ডিএমসি প্রি মেডিকেল ব্যাচ ইনশাল্লাহ 12 তারিখ থেকে, এই মাসের 12 তারিখ থেকে ইনশাল্লাহ একদম সুন্দর করে লঞ্চিং হয়ে নতুন ভাবে শুরু হচ্ছে। তোমরা সবাই ইনশাল্লাহ কোর্সটা এনরোল করবা, করে ইনশাল্লাহ প্রি মেডিকেলের জার্নি শুরু করবা ইনশাল্লাহ। আমাদের ঢাকা মেডিকেলের পুরো প্যানেল, যেটা ঢাকা মেডিকেল কলেজ, এবং এই প্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ তোমার
দেখবা যে বেশ ভালো। আগামী 4 মাসের রুটিন আমি করে দেবো ইনশাল্লাহ, 12 তারিখে রুটিন সহ পাবলিশ করবো। তো রুটিনটা ইনশাল্লাহ তোমরা দেখবা, 4 মাসের রুটিন দিব। 4 মাসের রুটিনে ইনশাল্লাহ আমরা অনেক অনেক অধ্যায় শেষ করে ফেলবো। তারপর ইনশাল্লাহ তোমরা সুন্দর মতো একটা ভালো প্রিপারেশন নিয়ে এইচএসসি এমসিকিউ ভালো করবা, এডমিশন ইনশাল্লাহ ভালো করবা, ঠিক আছে? এবং যারা যারা ভর্তি হবে তাদের কিন্তু ওই কোর্স ফির মধ্যেই 4,500 টাকা করছি মাত্র, ওইটার মধ্যেই তোমরা ইনশাল্লাহ মেডিকেল ব্যাচও ফ্রি পাবা পরবর্তীতে, এবং একই সাথে 5টা বই ফ্রিতে অফলাইনে পেয়ে যাবা। সো প্রি মেডিকেলের এই টার্গেট ডিএমসি প্রি মেডিকেল একটা গুড ডিল। ওকে, একটু বিজনেস প্রমোশন করলাম, হয়তো প্রমোশনটা মোটামুটি খেয়াল করো, প্রমোশন বিজনেস প্রমোশন করাটা ভালো, মাঝে মধ্যে একটু বিরতি পড়ে, একটু না যে বিজ্ঞাপন বিরতি, এরকম বিজ্ঞাপন বিরতি দিচ্ছি। ওকে, চলে আসে দেখি এখন। খুবই ইম্পর্টেন্ট নেফ্রন কি কি থাকে, খুবই ইম্পর্টেন্ট। দেখো দাগ দাও, নেফ্রনের মধ্য দিয়ে মানে গ্লোমেরুলাসের মধ্য দিয়ে যখন ছেকে পড়ে, সবকিছু ছেকে পড়ে 2টা উপাদান বাদে। 1 নম্বরে রক্তের প্রোটিন, 2 নম্বরে রক্তকণিকা। এই 2টা বাদে বাকি সবকিছু গ্লোমেরুলাস দিয়ে ছেকে পড়ে, সবকিছু ছেকে পড়ে। 1 নম্বরে বলেছি প্রোটিন, রক্ত আমিষ আর একটা রক্তকণিকা। এগুলোর আকার বড় হওয়ার কারণে এগুলো ছেকে পড়ে না, উপরে থেকে যায়। তাহলে বুঝতে পেরেছো? তাহলে গ্লোমেরুলাস দিয়ে যখন সবকিছু ছেকে পড়ে, সবাই ছেকে পড়ে 2টা জিনিস বাদে। একটা হচ্ছে রক্তের আমিষ আর একটা রক্তকণিকা। এদের আকার বড় হওয়ার কারণে এরা উপরে থেকে যায়, ছেকে পড়ে না। আচ্ছা, এবার চলে আসি দেখি আমরা পরে। আচ্ছা, এখানে অনেক কিছু লিখে আছে, আমরা খেয়াল করবো। গ্লোমেরুলাস দিয়ে শব্দ ছেকে পড়ে, এটা কেন বলি? আলট্রা ফিল্ট্রেশন। কি বলি? আলট্রা ফিল্ট্রেশন। আচ্ছা, এখানে অনেক কিছু আছে, এখন সব পরীক্ষার জন্য পড়তে গেলে আসলে তুমি বেশি হয়ে যাবা। তোমাকে আমি কয়েকটা স্পেসিফিক দেখাই দিচ্ছি যেটা পরীক্ষা আসতে পারে, সবাই একটু খেয়াল করো। এই যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, এগুলো কিন্তু সক্রিয় শোষণের মাধ্যমে পুরোপুরি, মানে আমরা গ্লুকোজের 100%ই আবার শোষণ হয়ে যায়। যত গ্লুকোজ ছেকে পড়ে তার 100% গ্লুকোজই আবার রক্তে চলে যায়, আবার পুনঃশোষণ হয়। গ্লুকোজের কত পার্সেন্ট পুনঃশোষণ হয়? 100%। তাহলে বলো তো, মূত্র দিয়ে গ্লুকোজ পাওয়াটা কি নর্মাল? ইয়েস অর নো? মূত্র দিয়ে গ্লুকোজ পাওয়াটা কি নর্মাল? মূত্র দিয়ে গ্লুকোজ পাওয়াটা কি নর্মাল? ভাইকে বলো যে গ্লুকোজ পাওয়াটা কি নর্মাল? মূত্রে গ্লুকোজ পাওয়াটা কি নর্মাল? না, মূত্রে গ্লুকোজ পাওয়াটা নর্মাল না। যদি কোনো বিশেষ সমস্যা থাকে তখন তুমি মূত্রের মধ্যে দিয়ে গ্লুকোজ পাবা, অন্যথায় গ্লুকোজ পাবা না। কারণ গ্লুকোজের 100%ই অ্যাবজর্ব হয়ে যায়, এবং গ্লুকোজের অ্যাবজর্পশনে শক্তি লাগে বা এটিপি লাগে। এটিপি লাগে বলে আমরা এটাকে বলি সক্রিয় প্রক্রিয়া, সক্রিয় শোষণ প্রক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ক্ষরণ হয় কি কি, নিকটবর্তী নালিকায় কি কি ক্ষরণ হয় দাগ দাও। ক্রিয়েটিনিন, হিপিউরিক অ্যাসিড, এগুলো বাজে পদার্থ, এগুলো ক্ষরণ হয়। এগুলো রক্ত থেকে আবার সরাসরি নালিকার মধ্যে বের হয়, ক্ষরণ হয়, যেন নালিকা দিয়ে এগুলো বাইরে বের হয়ে যায়। সো ক্রিয়েটিনিন এটাও একটা বর্জ্য পদার্থ, এবং মনে রাখবা 3 স্টার দাও। ক্রিয়েটিনিনকে বলা হয় বৃক্কের রোগ নির্ণয় নির্দেশক। এই আমরা কিন্তু বৃক্কের এই ক্রিয়েটিনিন লেভেলটা, আমরা মূত্র যখন টেস্ট করা হয়, মূত্রের ক্রিয়েটিনিন দেখে ডাক্তাররা ডায়াগনোসিস করে যে আসলে বৃক্কটা বর্তমানে ভালো আছে না খারাপ আছে ইনিশিয়ালি। এরপরে তো আরো অনেক টেস্ট আছে, বাট এই ক্রিয়েটিনিনের মাত্রা দেখেই বৃক্কের অবস্থাটা বোঝা যায়। তাহলে ক্রিয়েটিনিনকে বলা হয় বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক। সবাই দাগায় রাখো, ক্রিয়েটিনিনকে আমরা কি বলবো? বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক। বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক। বৃক্কের রোগ দেখি আমরা কি দিয়ে? ক্রিয়েটিনিন দেখে। তাহলে বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক হচ্ছে ক্রিয়েটিনিন। ওকে, আচ্ছা, এবার দেখো হেনলির লুপ। হেনলির লুপে মনে রাখবা পানি, এই যে ম্যাক্সিমাম পানি নিষ্ক্রিয় শোষণ, পানি শোষণের জন্য সাধারণত শক্তি লাগে না। সো পানি নিষ্ক্রিয় শোষণের মাধ্যমে শোষিত হয় আর ক্ষরণ হয়। 3 স্টার দাও। হেনলির লুপে শুধুমাত্র দেখো একটা জিনিসই ক্ষরণ হচ্ছে, ইউরিয়া। সো এটা একটু দাগায় রাখো, কারণ এটা পরীক্ষা আসতে পারে। সিঙ্গেল যে অ্যান্সার আছে এটা পরীক্ষা আসতে পারে, যেখানে অনেকগুলো আছে এগুলোর সম্ভাবনা কম। তাহলে খেয়াল করো, হেনলির লুপে একটা মাত্র নাইট্রোজেন গঠিত বর্জ্য ডিরেক্টলি রক্ত থেকে নালীর মধ্যে, মানে এই নেফ্রনের নালীর মধ্যে খরিত হয় বের করার জন্য। ওই পদার্থের নাম কি? ইউরিয়া। তাহলে হেনলির লুপে আমরা একটা মাত্র নাইট্রোজেন গঠিত বর্জ্য পড়েছি যেটা সরাসরি নালীর মধ্যে খরিত হয়, নাম কি এটার? ইউরিয়া। তাহলে হেনলির লুপে যে একটা মাত্র নাইট্রোজেন গঠিত বর্জ্য আছে যেটা খরিত হয়, নালীতে খরিত হয়, নাম কি এটার? নাম হচ্ছে ইউরিয়া। ওকে, নাম হচ্ছে এটার ইউরিয়া। ভেরি গুড, ভেরি গুড। এই যে তোমরা যারা পেরেছ ইনশাল্লাহ দেখবে দিন শেষে এটাই কাজে লাগতেছে। ভেরি গুড। চলে আসে সামনের দিকে।
এই দেখো ভাই পড়াইছি মানুষের মধ্যে রেচন পদার্থ কোনটা হচ্ছে বেশি, ইউরিয়া, এটা পড়াইছি, যেন বলা হয় ইউরিটেলিজম প্রাণী, এগুলো সব পারবা, ঠিক আছে, এগুলো বলা কিছু নাই। আচ্ছা, এটা কিছু দাগা রাখতে পারো, যদিও এটা আমাদের কোষ রসায়ন অধ্যায় আছে। দেহে আমিষ জাতীয় খাদ্য পরিপাকের জন্য, পরিপাকের মাধ্যমে টোটাল অ্যামাইনো অ্যাসিড কয় ধরনের আছে? 20 ধরনের। মনে রাখবা এই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে, এদেরকে বলে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিন তৈরি করে এমন অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত? কয় ধরনের? 20 ধরনের। তাহলে মনে রাখবা প্রোটিন তৈরি করে এমন অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কয় ধরনের? 20 ধরনের। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা এবার দেখো এই যে দেখো ইউরিয়া তৈরি হয় কোথায়? মনে রাখবা ইউরিয়া তৈরি হয় বা ডি এমিনেশন বিক্রিয়া এগুলো সব যকৃতে। এগুলো কোথায় হয়? যকৃতে। মনে রাখবা ডি এমিনেশন বিক্রিয়া বা যে অর্নিথিন চক্র, যে চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়, এগুলো সব কোথায় ঘটে? সব যকৃতে ঘটে। শেষ। তাহলে ইউরিয়া তৈরি হওয়া, ইউরিয়া সৃষ্টির ঘটনা হয়, ইউরিয়া যে তৈরি হয় কোন চক্রের মাধ্যমে? সবাই দেখা দেখো, ইউরিয়া তৈরি হয় অর্নিথিন চক্রের মাধ্যমে। অর্নিথিন চক্র। ইউরিয়া তৈরি হয় কোন চক্রের মাধ্যমে? অর্নিথিন চক্র। এই অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়, এবং সেই ইউরিয়াটা অর্নিথিন চক্রের মাধ্যমে যে তৈরি হয় সে আসলে কোথায় তৈরি হয়? যকৃতে। ডিএমিনেশন কোথায় ঘটে? যকৃতে ঘটে। এগুলো তোমরা ইজিলি ইনশাআল্লাহ পারবা। আচ্ছা চলে আসি আমরা এখানে। এই যে অর্নিথিন চক্র ভাই পড়াইছি, অর্নিথিন চক্রের মাধ্যমে কি তৈরি হয়? দেখো ইউরিয়া তৈরি হয়। অর্নিথিন চক্রের মাধ্যমে কি তৈরি হয়? ইউরিয়া। এটা কিন্তু পরীক্ষা আসে, এটা কিন্তু এর আগে মেডিকেল আসছে। ভাইয়াকে বলতো অর্নিথিন চক্র কোথায় সংঘটিত হয়? অর্নিথিন চক্র কোথায় সংঘটিত হয়? ইউরিয়া বানান সবাই ভুল লাগতেছে। ইউরিয়া বানান কিভাবে? সমস্যা নেই, ইংলিশে ভুল নাই। বলো, অর্নিথিন চক্র কোথায় সংঘটিত হয়? আচ্ছা, এই ক্লাসগুলো যেন তোমরা পরবর্তীতে হারিয়ে না ফেলো, তোমার কাছে যেন ইনশাল্লাহ যদি থাকে, এই 5টা ক্লাস তোমরা কি করবে? সবাই তোমার নিজ টাইমলাইনে শেয়ার করে রেখে দিবা। তাহলে এই 5টা ক্লাস তুমি অন্তপক্ষে পরবর্তী যে কোনো সময় ইনশাল্লাহ ইজিলি করে ফেলতে পারবা, কারণ আমাদের পেজে প্রত্যেকদিন অনেক অনেক ভিডিও এবং অনেক অনেক পোস্ট হয়। সো আলটিমেটলি তুমি ক্লাসগুলো পরে খুঁজে পাবা না। ওকে, যাদের ক্লাস অল্প একটু করা হয়েছে বা এর আগে একটু এতক্ষণ পাও নাই বা পরে একটু ব্যস্ত বা এনিথিং কিছু একটা, তোমরা অবশ্যই ক্লাসটা নিজের টাইমলাইনে শেয়ার করে রেখে দিবা, অথবা নিজের আইডিতে শেয়ার করে রেখে দিবা। কিছু একটা প্রয়োজন অনলিমিট করে রেখে দাও, কোনো সমস্যা নেই, বাট নিজের টাইমলাইনে রেখে দিবা। অনলিমিট করে রাখা যায়, অথবা এমনিতে শেয়ার করে রাখা যায়, অথবা নিজের মেসেঞ্জারে তোমরা লিঙ্কটা শেয়ার করে রেখে দিবা। তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে তুমি যে কোনো বেলায় ক্লাসটা ইজিলি খুঁজে পেয়ে যাবা। হ্যাঁ, নাহলে দেখা যায় রিসোর্স গুলো কিন্তু অনলাইনে আছে, খুঁজে পাওয়াটা কঠিন হয়ে যায়। ওকে, তাহলে অর্নিথিন চক্র কোথায় করে? যকৃতে। আমরা এটা পারবো। এই যে আমাদের এখানে অর্নিথিন চক্রটা একটা বেশ সুন্দর করে বলা আছে। তা আমরা এখন একটা জাস্ট এনজাইমের নামটা খেয়াল করি। অর্নিথিন ট্রান্স কার্বোমাইলেস, এই এনজাইমটা এখানে কাজ করে। অর্নিথিন ট্রান্স কার্বোমাইলেস কোন জায়গায় কাজ করে? অর্নিথিন থেকে অর্নিথিন যখন সাইট্রুলিন হয়, এই এনজাইমের প্রভাবে অর্নিথিন থেকে কি হয়? সাইট্রুলিন হয়। এটা একটু খেয়াল রাখতে পারো, অর্নিথিন ট্রান্স কার্বোমাইলেস। বাট বেসিক্যালি এটা খুব বেশি জরুরি না। হ্যাঁ, চলে আসি আমরা এখানে মূত্র তৈরির প্রক্রিয়া। এখানে আমাদের সিকিউতে আমাদের এগুলো সবগুলো একদম ধাপে ধাপে লাগে। আমি সিকিউ ক্লাসে এগুলো পড়াই। যারা আমার ওয়ান শট ক্লাসের অপেক্ষায় আসো, ইনশাল্লাহ কিছুদিন পর এই অধ্যায়টা আসবে ওয়ান শট ক্লাস, খেয়াল রেখো। বাট বেসিক্যালি সিকিউতে আমি এগুলো পড়াই দিছি বা পড়াবো ইনশাল্লাহ, কিন্তু এমসিকিউতে আমাদের এখানে খুব বেশি একটা পড়া নাই। আমরা খালি এমসিকিউতে পড়বো যে আলট্রা ফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিশ্রমণ কোথায় ঘটে? গ্লোমেরুলাসে ঘটে। এবং এই গ্লোমেরুলাসে এটা মূত্র তৈরির প্রথম ধাপ, ভাই অলরেডি পড়াইছি। আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে, ভাইকে বলো তো দেখি, আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে সবকিছু ছেকে পড়ে। কয়টা উপাদান ছেকে পড়ে না? তোমরা অলরেডি পারবা, তোমরা ব্রিলিয়ান্ট, তোমাদেরকে পড়াই ফেলছি। পিডিএফ দেওয়া হবে। হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে। ক্লাস টাইম প্রত্যেকদিন 6টায়। হ্যাঁ, ভাইকে বলো আলট্রা ফিল্ট্রেশন কোন দুইটা উপাদান ছেকে পড়ে না? আলট্রা ফিল্ট্রেশনে কোন দুইটা উপাদান ছেকে পড়ে না? ভেরি গুড। উত্তর হচ্ছে ভাইয়া দুইটা জিনিস ছেকে পড়ে না, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে দিপ্র। ভেরি গুড। উত্তর হচ্ছে প্রোটিন এবং রক্তকণিকা। প্রোটিন এবং রক্তকণিকা এই দুইটা উপাদান ছেকে পড়ে না, বাকি সকল উপাদান ছেকে পড়ে। ওকে, আচ্ছা এগুলো পড়াইছি ভাইয়া, এগুলো অলরেডি বোমেন্স ক্যাপসুলের ভিতরের দিকে থাকে পোটোসাইট, এগুলো বলার কিছু নাই, সব পারবা। আচ্ছা 3 স্টার ইম্পর্টেন্ট, দাগ দাও। মানব দেহের দুটি বৃক্কের মাধ্যমে, দুইটা কিডনির মাধ্যমে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত প্রবাহিত হয়? 1200 ml। মনে রাখবা দুইটা কিডনি দিয়ে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত প্রবাহিত হয়? রক্ত আসা যাওয়া করে 1200 ml। এর মধ্যে গ্লোমেরুলার ফিল্ট্রেট বা ওই যে পরিশ্রুত হয় প্রতি মিনিটে 125 ml। ভাই পড়াইছি যে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত পরিশ্রুত হয় যদি বলে, সবাই খেয়াল করবা কি পরিমাণ রক্ত
পরিশ্রুত হয়, তাহলে উত্তর হচ্ছে 125 ml। দাগ দিয়ে রাখো পরিশ্রুত। আর যদি ইংলিশ আসতে এমনি পারবা, গ্লোমেরুলার ফিল্ট্রেট, কারণ আমরা জানি এই যে রেটটা এটাকে বলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, 125 ml পার মিনিট। ওকে, তাহলে কি পরিমাণ রক্ত পরিশ্রুত হয় বা কি পরিমাণ গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয়, তাহলে 125 ml। আর যদি পরীক্ষা আসে মানব দেহে দুইটি বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত প্রবাহিত হয়, তাহলে উত্তর হচ্ছে 1200 ml বা 1.2 লিটার। এই দুইটা ওয়ার্ডের পার্থক্যটা খেয়াল করে অ্যান্সার করবা, তাহলে তুমি পারা জিনিসও নাহলে ভুল করে বসবা। ওকে, খেয়াল করবা। আচ্ছা, এগুলো ইনশাআল্লাহ বলেছি। কার্যকর পরিস্রাবন চাপের মানটা দাগায় রাখতে পারো 10 মিলিমিটার মার্কারি। তোমরা মেডিকেলে যখন যাবা এটার অনেকগুলো ভ্যালু আছে, আপ ডাউন করে, এই ভ্যালুগুলো তোমরা পড়তে পারবা। তো এখন তোমাদের লাগবে না, তাহলে কার্যকর পরিস্রাবন চাপের মান 10 মিলিমিটার মার্কারি মনে রাখবা, 10 মিলিমিটার মার্কারি। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, এই যে যত কিছু ছেকে পড়ে, হ্যাঁ ছেকে পড়ে, তার কত পার্সেন্ট পুনঃশোষিত হয়? যে গ্লোমেরুলার ফিল্টার দিয়ে সব ছেকে পড়ছে না, এর মধ্যে কিছু না কিছু তো মূত্র দিয়ে বের হবেই ডেফিনেটলি, আর কিছু পদার্থ আবার রক্তে চলে যাবে। এই যে রক্তে চলে যাবে, পুনঃশোষণ হবে কত পার্সেন্ট? এটা কিন্তু খুবই ইজি একটা কমন একটা পার্সেন্টেজ, 80%। আমরা পড়েছিলাম না ওই যে আমাদের রেচন তন্ত্রের মাধ্যমে কি পরিমাণ রেচন পদার্থ বের হয়, ওইটার উত্তরও কিন্তু 80%। ঠিক একইভাবে এটাও সেম। তাহলে কি পরিমাণ গ্লোমেরুলার ফিল্ট্রেট আবার পুনঃশোষণ হয়, উত্তর হচ্ছে 80%। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেটের কত পার্সেন্ট পুনঃশোষণ হয়, উত্তর হচ্ছে 80%। আর এই 80%-এর মধ্যে 60%ই হয় প্রথমটায়, মানে প্রক্সিমাল প্যাচারোনালিকায় সবচেয়ে বেশি হয় এখানে। তাহলে এই 80%-এর মধ্যে 60%ই কোথায় হয়? প্রক্সিমাল প্যাচারোনালিকায়। চলো দাগ দাও, এই যে এই গ্লোমেরুলার ফিল্টারে কত পার্সেন্ট? 60%ই এই প্রক্সিমাল প্যাচারোনালিকায় পুনঃশোষিত হয়। ওকে, তাহলে গ্লোমেরুলার ফিল্টারের 80% হয় সব মিলিয়ে, আর 60% হয় প্রক্সিমাল প্যাচারোনালিকায়, বাকি সবকিছু মিলিয়ে 20% পুনঃশোষণ ঘটে। কথা বুঝতে পেরেছ? পরীক্ষা যদি আসে, ভাইকে একটু উত্তর করো যে প্রক্সিমাল প্যাচারোনালিকার মাধ্যমে কত পার্সেন্ট পুনঃশোষণ ঘটে? প্রক্সিমাল প্যাচারোনালিকার মাধ্যমে কত পার্সেন্ট পুনঃশোষণ ঘটে? উত্তর হচ্ছে ভাইয়া প্রক্সিমাল প্যাচারোনালিকার মাধ্যমে 60% বা 60% পুনঃশোষণ ঘটে। তাহলে প্রক্সিমাল প্যাচারোনালিকার মাধ্যমে 60%, কত পার্সেন্ট? 60%। খেয়াল করবা। আচ্ছা, নেক্সট খেয়াল করে দেখো, 5 স্টার ইম্পর্টেন্ট। দূরবর্তী প্যাচারোনালিকা বা ডিস্টাল প্যাচারোনালিকা, ডিস্টাল মানে ডি আছে তাই না, ডি আছে না, এখানেই কাজ করে এডিএইচ, এই যে দেখ দাও ডি, এখানেই কাজ করে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটা মূলত পানি পুনঃশোষণে কাজ করে। তাহলে অ্যান্টি ডাইউরেটিক হরমোন কিসে কাজ করে? পানি পুনঃশোষণে। এডিএইচ কিভাবে কাজ করে? তোমাদের কিন্তু এটা একটা সিকিউ প্রশ্ন, 26 সিকিউ প্রশ্ন। আমার ওয়ান শট ক্লাস ইনশাল্লাহ করবা, কিছুদিন পরে আসবে এটা, বেশ সহজ। আমি এখন ওয়ান শট দিচ্ছি না, ইনশাল্লাহ কিছুদিন পরে তোমাদের প্রিপারেশন আর মেইন বেটা গুছা, তারপর ইনশাল্লাহ তোমরা ওয়ান শট ক্লাসগুলো পাবা। ওকে, তাহলে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটার কাজ হচ্ছে পানি পুনঃশোষণ করা। কিভাবে মনে রাখবা? খেয়াল করো, এডিএইচ, ডি আছে না, এই ডি দিয়ে মনে রাখবা ডিস্টাল, এই যে ডিতে মনে রাখবা ডিস্টাল। তাহলে এডিএইচ হরমোনটা কোথায় কাজ করে? ডিস্টাল নালিকায়, এই ডিতে ডিস্টাল। তাহলে এডিএইচ হরমোনটা কোথায় কাজ করে? ডিস্টাল বা দূরবর্তী প্যাচারোনালিকায়। তাহলে এডিএইচ হরমোনটা কোথায় কাজ করে? ডিস্টাল বা দূরবর্তী প্যাচারোনালিকায়। ঠিক আছে, ইনশাআল্লাহ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, চলে আসি এরপরে দেখো, সংগ্রাহী নালী, এটা মূলত প্রধানত পানি, দাগ দিয়ে রাখো, এটা প্রধানত পানি শোষণ করে। তাহলে সংগ্রাহী নালী এর কাজ তেমন না, এর কাজ জাস্ট প্রধানত পানি পুনঃশোষণ করা। টিউবুলার ক্ষরণ, এটা লাগবে না, আমরা চলে আসি এরপরে। ফ্লোচার্ট তো আমাদের লাগবে না। মূত্র, ভাই নর্মালি মূত্র ঝাঁঝালো গন্ধযুক্ত এগুলো বলা কিছু নাই, আমরা একটু দেখবো যে কিছু কিছু পদার্থ আছে যারা মূত্রের পরিমাণ বাড়ায় দেয়, যারা খেলে তোমার হুট করে বেশি বেশি প্রস্রাব ধরবে, মূত্রবর্ধক বলে, এদিকে ডায়ুরেটিক্স, মানে খেলেই মানে মূত্র হচ্ছে এরকম, ডায়ুরেটিক্স বা মূত্র পরিমাণ বাড়ায় দেয়। এই ডায়ুরেটিক্স বা মূত্রের পরিমাণ বাড়িয়ে দেয় কে? দেখো, এক নম্বরে হচ্ছে পানি। এইটা কিন্তু অনেকে ভুল করে ভাবে কি না পানি তো নর্মাল, না আসলে পানি কিন্তু ডেফিনেটলি তুমি যদি বেশি পানি খাও বেশি মূত্র হবে। তাহলে পানি কিন্তু নিজে একটা ডায়ুরেটিক্স, এটা খেয়াল রাখবা। পানি কিন্তু নিজে একটা ডায়ুরেটিক্স, পানি কিন্তু তুমি যদি পানি বেশি খাও মূত্র বেশি হবে, তাহলে ডেফিনেটলি পানি নিজেই একটা ডায়ুরেটিক্স। আর কিছু হচ্ছে সব একটু আমরা যে ড্রিঙ্কস আকারে খাই, এই যে চা, কফি, লবণাক্ত পানি, এগুলো সবই হচ্ছে ডায়ুরেটিক্স। এগুলো খেলে মূত্রের পরিমাণ বেড়ে যায়। তো যে সকল পদার্থ খেলে মূত্রের পরিমাণ বেড়ে যায়, পরিমাণ বাড়ে, এদেরকে আমরা বলি ডায়ুরেটিক্স। কি বলি? ডায়ুরেটিক্স। ওকে, আচ্ছা নেক্সট খেয়াল করে দেখো, নর্মালি অস্বাভাবিক মূত্র কখন বলবো? পলিউরিয়া। নর্মালি তো 1.5 লিটার পরিমাণ মানুষ মূত্র ত্যাগ করে, যদি কেউ 2.5 লিটারের বেশি মূত্র ত্যাগ করে ডেইলি, এটাকে বলা হয় বেশি মাত্রা, বেশি মানে পলি, অনেকগুলা। তাহলে এক্ষেত্রে এই যে অতিরিক্ত মূত্র, যদি কেউ 2.5 লিটারের বেশি মূত্র ত্যাগ করে, 2.5 এর বেশি, এটাকে বলে পলিউরিয়া। কি বলে? পলিউরিয়া। আর যদি কেউ একদমই কম,
প্রত্যেকদিন 400 ml এরও কম পরিমাণ, এই যে 400 ml এর কম পরিমাণ মূত্র ত্যাগ করে, এটাকে আমরা বলবো অলিগো। অলিগো মানে কম। আর যদি 100-র চেয়ে কম করে, মানে মূত্র হয় না বললেই চলে, এনিউরিয়া। এই যে এনিউরিয়া, এ মানে না, অ্যাবসেন্ট, এ মানে অ্যাবসেন্ট। তাহলে খেয়াল করো, 3টা ভ্যালু এখানে আছে। যদি এমন হয় যে 2.5 লিটারের বেশি, অনেক বেশি নিঃসরণ মানে বের করতেছে, 2.5 লিটারের বেশি, তাহলে আমরা এটা কি বলবো? পলিইউরিয়া। কি বলবো? পলিইউরিয়া। এবার আসে কম। কম হলে 2 রকমের হইতে পারে। একটা মোটামুটি কম, অলিগো ইউরিয়া, 400 ml এর কম। আরেকটা হচ্ছে একদমই কম, নাই বললেই না চলে, এটা হচ্ছে এনিউরিয়া। যখন কারো অ্যাকিউট কিডনি ইনজুরি হয়, একেআই হয়, তখন তার এরকম হুট করে মূত্র বন্ধ হয়ে যায়। ওকে, এনিউরিয়া ডেভেলপ করে। এনিউরিয়া, এ মানে অ্যাবসেন্ট, এ মানে অ্যাবসেন্ট। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ সবাই খেয়াল করে দেখি। তাহলে মূত্রের রং কেন হালকা হলুদ বা খরবর্ণ হয়? ইউরোক্রোম। দেখ দাও, 5 স্টার ইম্পর্টেন্ট। ইউরোক্রোম হচ্ছে এক ধরনের জৈব যৌগ, এক ধরনের রঞ্জক পদার্থ। এটা থাকার কারণে মূত্র রং একটু খরবর্ণার হয়। আর বাজে গন্ধ হয় কোনটার কারণে? ইউরিনোড। দেখ দাও, এই যে বাজে গন্ধ হয় ইউরিনোড। দেখ দাও, দুর্গন্ধ হয় বা বাজে গন্ধ হয় কোনটার জন্য? ইউরিনোড। ইউরিনোডের সংকেতটা পড়বা C6H8O। দেখ দাও, C6H8O। তাহলে খেয়াল করবা, প্যাচ লাগাই ফেলো না আবার। একটা কারণে খরবর্ণ হয়, ইউরোক্রোম। আরেকটা কারণে দুর্গন্ধ হয়। দুর্গন্ধ কোনটা কারণে হয়? ইউরিনোড। দুর্গন্ধ কোনটা কারণে হয়? ইউরিনোড। আর খরবর্ণ বা হালকা হলুদ কালার হয় কোনটা কারণে? ইউরোক্রোম। খেয়াল করবা, তাহলে দুর্গন্ধ হয় ইউরিনোডের কারণে, আর খরবর্ণ বা হালকা হলুদ বর্ণ হয় ইউরোক্রোমের কারণে। এবার খেয়াল করে দেখো, এটা মূত্রের পরিমাণ তো পড়া কিছু নাই। আমরা মূত্রের আপেক্ষিক গুরুত্ব দেখবো, সামান্য 1.00। এটা দেখতে পারো, খুব বেশি জরুরি না। আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে কোন একটা জিনিস পানির তুলনায় কত গুণ ভারী, সমান আয়তনে পানির তুলনায় কত গুণ ভারী, এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। মূত্রের পিএইচ দেখতে পারো 6 এর মতো হয়। আসলে মাত্রাটা ইম্পর্টেন্ট, যদিও আমাদের এটা এই অধ্যায়ের পড়ে না। মাত্রাটা কিন্তু আমাদের কেমিস্ট্রিতে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের মধ্যে আছে। সো ওইটা আমরা পিএইচটা ওখান থেকেই পড়ি। আমি নিজেই তোমাকে ইনশাল্লাহ পড়াবো যে পিএইচ সব ভ্যালু ওখানে আছে, ওখান থেকে আমি পড়াই। আচ্ছা, তো এটা মোটামুটি পড়ানো হয়েছে, এখানে তেমন লাগবে না। আমরা চলে আসি এই বক্সটা। এই বক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট যে মূত্রের মধ্যে কোনটা কি পরিমাণে আছে। প্রথম কথা হচ্ছে, মূত্রের মধ্যে সবচেয়ে বেশি কোনটা থাকে? অনেকেই উত্তর করবে ইউরিয়া। ভুল। আমি কিন্তু প্রশ্ন করছি মূত্রের মধ্যে সবচেয়ে বেশি কোনটা থাকে। আমি কিন্তু বলি নাই যে মূত্রের মধ্যে সবচেয়ে বেশি নাইট্রোজেন গঠিত বর্জ্য কোনটা থাকে। এটা যদি বলতাম তাহলে ইউরিয়া হইতো। বাট আমি বলেছি মূত্রের মধ্যে সবচেয়ে বেশি কি আছে? উত্তর হচ্ছে পানি। এই যে সবচেয়ে বেশি থাকবে পানি, এখানে দেয়া নাই, বাট সবচেয়ে বেশি কোনটা আছে? পানি। পানির পরিমাণ 95%-এর মতো। তাহলে এরপরে যদি প্রশ্ন করি নাইট্রোজেন গঠিত বর্জ্য কোনটা বেশি, তাহলে উত্তর হচ্ছে ইউরিয়া। ওকে, তাহলে উত্তর হচ্ছে ইউরিয়া। ভাই দেখো, ইউরিয়ার পার্সেন্টেজটা এখানে একটু খেয়াল করো। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করো, ইউরিয়ার পার্সেন্টেজটা খেয়াল করো। ইউরিয়ার পার্সেন্টেজ খেয়াল করো। যদি আমি বলি যে মূত্রের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কি আছে, তাহলে উত্তর হলো সবচেয়ে বেশি পরিমাণে কি আছে? মূত্রের মধ্যে পানি বেশি, তাই না? সাথে বর্জ্য থাকে, সবচেয়ে বেশি আছে পানি। আর যদি তোমাকে আমি বলি যে মূত্রের মধ্যে সবচেয়ে বেশি নাইট্রোজেন ঘটিত বর্জ্য কোনটি আছে, তাহলে পানির কথা বাদ, পানি তো আর বর্জ্য না। তাহলে নাইট্রোজেন গঠিত যে বর্জ্যগুলো আছে এদের মধ্যে সবচেয়ে বেশি আছে কোনটা? ইউরিয়া। ওকে, ঠিক আছে। এবার দেখো ভাই, তোমাকে আগেই পড়াচ্ছিলাম ইউরিয়া হচ্ছে 2%, ইউরিয়া 2, এটা ভাই তোমাকে আগেই পড়ে আসছি। এবার দেখো দুইটা অ্যাসিড হচ্ছে 0.05 মিল আছে। দুইটা অ্যাসিড, ইউরিক অ্যাসিড, হিপিউরিক অ্যাসিড, দুইটা অ্যাসিডই সেম 0.05। তাহলে সবচেয়ে বেশি আছে কোনটা? ইউরিয়া। তাহলে মূত্রের মধ্যে সবচেয়ে বেশি আছে কোনটা? ইউরিয়া। আর দুইটা অ্যাসিডই সেম 0.05। ওকে, 0.05। এবার দেখো ক্রিয়েটিনিন আর ক্রিয়েটিন, দেখো দুইটা কিন্তু আছে, খেয়াল রেখো। একটা মাংসপেশিতে পাওয়া যায় প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, ওইটা ভাঙলে তৈরি হয় ক্রিয়েটিনিন বর্জ্য। তো খেয়াল রেখো, একটা ক্রিয়েটিনিন, একটা ক্রিয়েটিন, আর একটা কিটোন বডিস। এটা কিভাবে মনে রাখবো? কিটোন বডিস দুইটা বডি বা বাডিস, দুইজন না হলে কিন্তু ফ্রেন্ড হয় না, বাডিস হয় না, কমপক্ষে দুইজন হইতে হয়। তাহলে কিটোন বডিস লেখা আছে প্লুরাল, বডিস দুইটা, এই যে দুইটা মিলে প্লুরাল, কিটোন বডিস। আচ্ছা, এবার দেখো ক্রিয়েটিন আর একটা টিনিন, ক্রিয়েটিন আর একটা ক্রিয়েটিনিন। ভাই দেখো একদম ক্রিয়েটিন একটা ন আছে, এটা মান 1। আর ক্রিয়েটিনিন এটা কিন্তু দেখো, এটা এভাবে মনে রাখবা, বৃক্কের রোগ নির্ণয় নির্দেশককে বলা হয় ক্রিয়েটিনিন, রোগ নির্ণয় নির্দেশক। এবং এটা কিন্তু এমন না যে সপ্তাহে শনিবারে তুমি রোগ নির্ণয় করবা, রোববার এটাতে করা যাবে না, এমন না। মনে রাখবা সপ্তাহে 7 দিনই তুমি ক্রিয়েটিনিন দিয়ে রোগ নির্ণয় করবা। ক্রিয়েটিনিনের বেলা 0.07,
ক্রিয়েটিনিনটা আমাদের কয়দিন কাজে লাগে? সপ্তাহে 7 দিনই বৃক্কের রোগ নির্ণয়ের জন্য কাজে লাগে। এভাবে মনে রাখবা, তাহলে ইনশাল্লাহ ভুল হবে না। তাহলে খেয়াল করো ভাই, পড়াইছি সবচেয়ে বেশি থাকে কোনটা? ইউরিয়া। কত পার্সেন্ট? 2%। সবচেয়ে বেশি থাকে কোনটা? ইউরিয়া। উত্তর হচ্ছে 2%। ওকে, ইনশাল্লাহ পারবা। সবচেয়ে বেশি থাকে কোনটা? ইউরিয়া। ইউরিয়া কত পার্সেন্ট? ইউরিয়া হচ্ছে 2%। দুইটা অ্যাসিড কোন দুইটা অ্যাসিড? একটা ইউরিক অ্যাসিড আর হিপিউরিক অ্যাসিড। দুইটা অ্যাসিড কত পার্সেন্ট? 0.05। দুইটা অ্যাসিড কত পার্সেন্ট? 0.05। কিটোন বডিস, তুমি বলো তো কত পার্সেন্ট? বডিস মানে বডি যোগ এস, প্লুরাল আছে, দুই তো হবে মিনিমাম, 0.02। শেষ। এবার আসি ক্রিয়েটিন আর ক্রিয়েটিনিন। টিন একটা, ক্রিয়েটিন 0.01, টিন একটা নাও একটা। ক্রিয়েটিনিন তো আমরা জানি বৃক্কের রোগ নির্ণয় নির্দেশক, এটা দিয়ে আমরা রোগ নির্ণয় করি, সপ্তাহে 7 দিন নির্ণয় করি। 0.07। এবার দেখি আমরা পটাশিয়াম। দেখো, পতে পটাশিয়াম, পতে 15, পতে পটাশিয়াম, পতে 15। অ্যামোনিয়াম আমরা কিভাবে লিখি? NH4+। এভাবে লিখি না অ্যামোনিয়াম কিভাবে লিখি? NH4+। এই যে দেখো, অ্যামোনিয়ামের মধ্যে লেখা আছে NH4। অ্যামোনিয়াম লিখতে NH4 লাগে, যে 0.04। তাহলে অ্যামোনিয়াম লিখতে NH4 0.04। আচ্ছা, এবার দেখো সালফেট, ফসফেটের সাথে 27, নেক্সট দেখো ক্লোরাইড। ভাই দেখো, ক্লোরাইড লিখতে কিন্তু দেখছো লাস্টে কি আছে? ড না? আমি মাত্রা উঠাই দিই, এটা কি 6 এর মতো হয়ে যাবে না? 0.60। তাহলে ক্লোরাইডের লাস্টে কি আছে? ড আছে। আমি যদি উপরের মাত্রাটা উঠাই দিই, তাহলে এটা হয়ে যাবে 6 এর মতো, 0.60। আর বাকি আছে 3টা। সোডিয়াম হচ্ছে 0.35, এমনি মনে থাকবে। ক্যালসিয়াম 0.03, ম্যাগনেসিয়াম 0.01। ওকে, ঠিক আছে। সালফেট 18, মোটামুটি ইনশাল্লাহ এটা মনে থাকবে, আশা করি এটা নিয়ে কোনো ডাউট হবে না। সোডিয়ামটা এখানে খুবই ইম্পর্টেন্ট। সোডিয়াম 0.35, সোডিয়াম কত? 0.35, সোডিয়াম 0.3। পটাশিয়াম, পতে পটাশিয়াম, পতে 15। অ্যামোনিয়াম NH4, তাহলে 0.04। আমি কয়েকটা তোমাকে মুখস্থ করে দিচ্ছি। অ্যামোনিয়াম 0.04। ওকে, এরপরে দেখো কি আছে। হ্যাঁ, অ্যামোনিয়াম 0.4 গেল, ম্যাগনেসিয়াম, হ্যাঁ ক্লোরাইড লাস্টে ড আছে, এটা মাত্রা উঠে দিলে 6 এর মতো হয়ে গেছে, 0.60। ঠিক আছে, মুখস্থ এগুলো। আচ্ছা, মুখস্থ যদি ইনশাল্লাহ হয়ে থাকে, দেখি তোমাকে প্রশ্ন করি, ভাইয়া প্রশ্ন করে উত্তর করো। ফসফেট কত পার্সেন্ট আছে? মূত্রে ফসফেটের পরিমাণ কত? ফসফেটের পরিমাণ মনে রাখবে, সালফেট 18, আর ফসফেটের সাথে 27। ফসফেটে মনে রাখবে দিয়ে 27, ফসফেটের সাথে 27। তাহলে ফসফেটের পরিমাণ হচ্ছে 27%, ফসফেটের সাথে 27। তাহলে ফসফেটের পরিমাণ হচ্ছে 27%। ওকে, ইনশাল্লাহ ভেরি গুড। আমরা খুব বেশি নাই, আমরা যারা ক্লাস করছে ইনশাল্লাহ বেশি সময় লাগবে না। ভাই দেখো, গ্লুকোজ যদি কোনো কারণে মূত্রের মধ্যে গ্লুকোজ যায়, বুঝতে হবে তার ডায়াবেটিস আছে। তোমরা জানো ডায়াবেটিস হলে কিন্তু গ্লুকোজ যায়, ডায়াবেটিস মেলাইটাস। এটাকে বলে গ্লাইকোস ইউরিয়া মানে ইউরিন দিয়ে বা মূত্র দিয়ে বের হচ্ছে, কি বের হচ্ছে? গ্লাইকোস মানে শর্করা। মূত্র দিয়ে যদি শর্করা বের হয়, এটা ডায়াবেটিস মেলাইটাসের একটা লক্ষণ। এরপর দেখো প্রোটিন, যদি কোনো কারণে প্রোটিন বের হয়, এটাকে আমরা বলবো প্রোটিন ইউরিয়া, খুব ইজি নাম। যদি লিপিড বের হয়, লিপোইউরিয়া। বিলিরুবিন বের হইলে বিলিরুবিন ইউরিয়া, খুব ইজি। রক্ত বের হইলে হেমাচুরিয়া, হেম মানে রক্ত, হিম মানে রক্ত, রক্ত বের হইলে হেমাচুরিয়া। নামগুলো বুঝবো। এখন কোন রোগে কি হয় খেয়াল করে দেখো। আমরা সবাই জানি জন্ডিসে বিলিরুবিন বাড়ে, শরীরে হলুদ কালার হয়ে যায়, পুরো শরীর হলুদ হয়ে যাবে, মূত্র রঙও বেশি হলুদ হবে। তাহলে জন্ডিসে মূলত কোনটা বাড়ে? বিলিরুবিন। তাহলে ইনশাল্লাহ পারবো, জন্ডিসে মূলত কোনটা বাড়ে? বিলিরুবিন। জন্ডিসে বাড়ে কোনটা? বিলিরুবিন। এবার দেখো, বৃক্কে যদি কোনো প্রদাহ হয়, বা ল দিয়ে যেগুলো আছে, লিউকেমিয়া, লিম্ফোসার্কোমা, এরকম বিভিন্ন ক্যান্সারাস কন্ডিশন, প্রদাহ হইলে তখন বাড়বে প্রোটিন। কি বাড়বে? প্রোটিন। কিভাবে মনে রাখবা? পতে প্রদাহ, পতে প্রোটিন, পতে প্রদাহ, পতে প্রোটিন। ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, পতে প্রদাহ, পতে প্রোটিন। এবার দেখো, বৃক্কে যদি অ্যালকোহলের ক্রিয়া, ভাই মতত খেলে, এই যে লিপিড বেড়ে যাবে। কি বেড়ে যাবে? মূত্র দিয়ে তুমি লিপিড বের দেখবে। তাহলে অ্যালকোহলের ক্রিয়া লিপিড, অ্যালকোহলের সাথে চর্বি সম্পর্ক মনে রাখবা। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, প্রোস্টেটে যদি প্রদাহ হয়, প্রোস্টেট হচ্ছে ছেলেদের একটা গ্রন্থি, এটা মেয়েদের থাকে না, এটা ছেলেদের। প্রোস্টেট শুধুমাত্র ছেলেদের গ্রন্থি, এবং একটু বয়স্ক হইলে প্রোস্টেটের সাইজ বড় হয়, তখন বয়স্ক পুরুষদের প্রস্রাব করতে একটু কষ্ট হয়, প্রস্রাব কম বের হয়, কষ্ট হয় এই প্রোস্টেটের কারণে, প্রোস্টেট একটু বড় হয়ে যায়। বৃক্কে আঘাত পাইলে অবশ্যই সেখান থেকে রক্ত বের হবে, এটা খুবই সিম্পল। তাহলে রক্ত বের হওয়াটাকে আমরা বলি হেমাচুরিয়া, রক্ত বের হওয়াটাকে আমরা কি বলি? হেমাচুরিয়া। ঠিক আছে, শেষ, মোটামুটি হয়েছে। চলে আসি আমরা অস্ম, এগুলোর মধ্যে লাগবে না, আমরা জাস্ট পড়বো হরমোনের নামটা।
ইউরিক অ্যাসিড বর্জ্য এটা একটু দেখতে পারো। এই পিউরিন, ইউরিক অ্যাসিড তৈরি হয় কখন? পিউরিন যে নাইট্রোজেন বেজ আছে পিউরিন, এই পিউরিনের বিপাকের ফলে তৈরি হয় এই ইউরিক অ্যাসিড। পিউরিন কারা আছে তোমরা সবাই জানো, আমাদের যেই ডিএনএ স্ট্রাকচার ওখানে আমরা পড়েছি এডিনিন এবং গুয়ানিন, এই দুইটাকে বলা হয় পিউরিন বেজ। এডিনিন এবং গুয়ানিন, এই যে এডিনিন এবং গুয়ানিন এই দুইটাকে বলা হয় পিউরিন বেজ। পিউরিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, ওই তিনটা হলো পাইরিমিডিন। এই পিউরিন যদি বিপাক হয়, পিউরিনের বিপাকের ফলে তৈরি হয় ইউরিক অ্যাসিড। তাহলে এডিনিন এবং গুয়ানিন এদের বিপাকের ফলে তৈরি হয় ইউরিক অ্যাসিড। ওকে, এই যে এডিনিন তৈরি করে হাইপোজেনথিন আর গুয়ানিন তৈরি করে জেনথিন। একটু দেখতে পারো, এগুলোই পরবর্তী ইউরিক অ্যাসিড হয়, হাইপোজেনথিন আর জেনথিন। এডিনিন থেকে তৈরি হয় হাইপোজেনথিন আর গুয়ানিন থেকে তৈরি হয় জেনথিন। দেখে রাখতে পারো। হ্যাঁ, এই যে এডিনিন থেকে তৈরি হয় হাইপোজেনথিন, লিখে রাখো গুয়ানিন থেকে তৈরি হয় জেনথিন। এটা মনে রাখবা, জিতে গুয়ানিন, জিতে জেনথিন। ওকে, মিলাই দিলাম, জিতে গুয়ানিন, জিতে জেনথিন। তাহলে গুয়ানিন থেকে বের হবে জেনথিন, গুয়ানিন থেকে তৈরি হবে জেনথিন, আর এডিনিন থেকে তৈরি হবে হাইপোজেনথিন। জেনথিন তো হওয়ার সুযোগ নেই, ইনশাল্লাহ পারবা। বৃক্কের পাথর, সবাই খেয়াল করে দেখো, যদি ইউরিক অ্যাসিড অনেক বেশি বেড়ে যায়, অধিক মাত্রা যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায়, এটাই কিন্তু বৃক্কের মধ্যে পাথর আকার জমা হয়, এই যে স্ফটিক আকার সৃষ্টি করে বৃক্কে পাথর। মনে রাখবা, বৃক্কে পাথর হয় কোন পদার্থের কারণে? উত্তর হচ্ছে ইউরিক অ্যাসিড। যদি মানুষের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, অধিক ইউরিক অ্যাসিড জমা হয়ে পাথরের মতো শেপ হয়, এটাকে আমরা বলি বৃক্কে পাথর। বৃক্কে পাথর, বৃক্কে পাথরটা মূলত কোন জাতীয় পদার্থ? ইউরিক অ্যাসিড। বৃক্কে পাথরটা কোন জাতীয় পদার্থ? উত্তর হচ্ছে ভাই ইউরিক অ্যাসিড। ওকে, বৃক্কে পাথর কোন ধরনের পদার্থ? উত্তর হচ্ছে ইউরিক অ্যাসিড। পারবা ইনশাল্লাহ? পারবা, ঠিক আছে। বৃক্কে পাথর কোন ধরনের অ্যাসিড? উত্তর হচ্ছে ইউরিক অ্যাসিড। বৃক্কে পাথর কোন ধরনের অ্যাসিড? উত্তর হচ্ছে ইউরিক অ্যাসিড। চল আসি, এরপরে আমরা দেখি, এখানে আর এগুলো বলার কিছু নাই, ভাই অলরেডি পড়াইছি। এই যে ক্রিয়েটিন, দেখো ক্রিয়েটিন বলছিলাম একটা অ্যামাইনো অ্যাসিড, দেখছো? এই দেখো, ক্রিয়েটিন হচ্ছে একটা নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। ক্রিয়েটিন হচ্ছে একটা নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, এটা আমাদের পেশির মধ্যে তৈরি হয়। তারপর ওই ক্রিয়েটিন থেকে তৈরি হয় ক্রিয়েটিনিন, ওই ক্রিয়েটিন থেকে তৈরি হয় ক্রিয়েটিনিন। তাহলে আমাদের ক্রিয়েটিন হচ্ছে একটা নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, যা পেশি থেকে তৈরি হয়। এই যে গ্লাইসিন, আর্জিনিন, মেথিওনিন, এই তিনটা অ্যামাইনো অ্যাসিড ট্রান্সএমিনেশন বিক্রিয়ার মাধ্যমে প্রথমে তৈরি করে ক্রিয়েটিন। ওকে, তাহলে মনে রাখবে, আমাদের পেশির মধ্যে তৈরি হয় ক্রিয়েটিন, ওইটা থেকে তৈরি হয় পরবর্তীতে ক্রিয়েটিনিন। আর এই ক্রিয়েটিন এটা এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটা কোনো প্রোটিন তৈরি করে না, এই জন্য বলা হয় নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটা কোনো প্রোটিন তৈরি করে না, একে বলা হয় নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। তিনটা আছে এখানে দেখো, গ্লাইসিন, আর্জিনিন এবং মেথিওনিন। চাইলে পড়তে পারো, না পড়লো এটা খুব জরুরি না, বাট এই জায়গাটা মনে রাখতে হবে যে ক্রিয়েটিন হচ্ছে একটা নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। এটা আমাদের পেশির মধ্যেই পেশির প্রোটিন ভাঙনে তৈরি হয়, ওখান থেকেই পরবর্তীতে বর্জ্য ক্রিয়েটিনিন তৈরি হয়। ওকে, ঠিক আছে, চলো একটু প্রশ্ন করি। এই যে দাগ দাও, 100% ইম্পর্টেন্ট, ভাই পড়াইছি। বৃক্কের রোগ নির্ণয়, ভাই আমাকে উত্তর করো, বৃক্কের রোগ নির্ণয় নির্দেশক কোনটা? অনেকবার বলছি, ক্রিয়েটিনিন। এখন আমাকে বলো তো, মূত্রে এটার পরিমাণ কত পার্সেন্ট? ক্রিয়েটিনের মাত্রা পড়তে হবে, ছেলেদের এবং মেয়েদের মাত্রা মাস্ট। ছেলেদের 0.6, মেয়েদের 1 কম 0.5। ওকে, ছেলেদের 0.6 থেকে ডাবল 6×12, মেয়েদের 0.5 থেকে 1.1, এক করে কম। ছেলেদের 0.6, মেয়েদের 0.5, একটু ছেলেদের একটাখানে একটু বেশি। তাহলে ক্রিয়েটিনের পরিমাণ কত পার্সেন্ট? ভাই এই দুইটা এমসিকিউ কিন্তু 100%, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। তাহলে ক্রিয়েটিনের পরিমাণ হচ্ছে 0.07। কত? 0.07, ঠিক আছে। ওকে, চলে আসো অসমো রেগুলেশন। ভাই এখানে খুবই ইম্পর্টেন্ট, আমরা খালি মেইনলি পড়বো এই যে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, খুবই ইম্পর্টেন্ট। পানির সমতা রক্ষা করে কোনটা? অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। যদি কোনো কারণে তোমার প্রস্রাব, তোমার শরীরের পানির পরিমাণ কমে যায়, তাহলে শরীরের মধ্যে বের হয় এডিএইচ। ওর কাজ কি? অ্যান্টি মূত্র তৈরি হতে দিবে না, মূত্রের পরিমাণ কমায় দিবে। অ্যান্টি হরমোন, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। তাহলে সে মূত্রের অ্যান্টি হিসেবে কাজ করে, বেশি মূত্র হতে দিবে না, মূত্রের পরিমাণ কমিয়ে দিবে। অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। এটার আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। আমরা এগুলো পড়বো ইনশাল্লাহ সমন্বয় অধ্যায়ে, যে মস্তিষ্কের হাইপোথ্যালামাস এগুলো তৈরি হয়। এই হরমোনটা তৈরি হওয়ার পরে নিউরনের মাধ্যমে, দেখো ধরো এটা হাইপোথ্যালামাসে তৈরি হওয়ার পরে নিউরনের মাধ্যমে এটা চলে আসে পিটুইটারি গ্রন্থির পশ্চাৎখণ্ডে। এই যে নিউরনের মাধ্যমে বের হয়, এটাকে বলে
এটা বলে নিউরোসিক্রেশন। কি বলে? নিউরোসিক্রেশন, নিউরনের মাধ্যমে নিঃসরণ। তুমি দেখ দাও, এই যে হাইপোথ্যালামাসে তৈরি হয়, হওয়ার পরে নিউরোসিক্রেশনের মাধ্যমে কই চলে আসে? পিটুইটারির গ্রন্থির পশ্চাৎ ভাগে, ওখানে এটা জমা থাকে। একটা হচ্ছে এডিএইচ আর একটা হলো অক্সিটোসিন। এই দুইটা হরমোন থাকে পশ্চাৎ পিটুইটারিতে, এডিএইচ এবং অক্সিটোসিন। সবাই আমাকে উত্তর করো তো, এডিএইচ কাজ করে কোথায়? এডিএইচ কাজ করে কোথায়? প্রক্সিমাল নালিকায়, হেনলিন লুপে, নাকি দূরবর্তী বা ডিস্টাল নালিকায়? আমাকে উত্তর করো, এডিএইচ কাজ করে কোথায়? এডিএইচ কাজ করে কোথায়? এডিএইচ এর মেইন কাজ হচ্ছে পানির সমতা। কি বলেছি ভাইয়া? এডিএইচ এর মেইন কাজ কি? পানির সমতা, পানির ব্যালেন্স করে। এডিএইচ মেইনলি কি কাজ করে? এডিএইচ মেইনলি পানির ব্যালেন্স করে। হ্যাঁ, এডিএইচ মেইনলি কি কাজ করে? এখান থেকে সিকিউ একদম মাস্ট আসে, এরকম টাইপের। আমার ওয়ান শট ক্লাসে ইনশাল্লাহ তোমরা এটা পেয়ে যাবা। তাহলে খেয়াল করো, এডিএইচ মূলত কি কাজ করে? ভাইয়া এডিএইচ মূলত পানির কাজ করে। পানির পরিমাণ কমিয়ে দেয়। পানির পরিমাণ যেন মূত্রের মধ্যে যেন বেশি বেরোতে না পারে, বাইরে ধরে রাখে শরীরের মধ্যে। হ্যাঁ, ওকে। পানির ভারসাম্য, পানির সমতা রক্ষা করে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। শুধু পানির কথা বললে উত্তর হবে হরমোনের নাম এডিএইচ। আর পানি এবং লবণ দুইটা বললে মনে রাখবা হয়ে যাবে উত্তর অ্যালডোস্টেরন। এটা একটা হরমোন, আসতেছি। তাহলে দেখো, পশ্চাৎ পিটুইটারিতে জমা থাকে, এবং যারা পেরেছ ভেরি গুড। হ্যাঁ, ডিস্টাল বা দূরবর্তী, ভাইয়া পড়াইছি ডি দিয়ে মনে রাখবা। এডিএইচ কাজ করে কথা ডিস্টালে। এই যে যারা ক্লাস করতেছো তারা ইনশাল্লাহ কিছু না কিছু জিনিস তুমি শিখে ইনশাল্লাহ ক্লাস থেকে যাবা। তুমি খেয়াল করে দেখো, ক্লাসটা শেষ হওয়ার পর দেখতে পারবা তুমি অনেক এমসিকিউ ক্লাসের মধ্যেই আলহামদুলিল্লাহ মুখস্থ করে ফেলেছো। ওকে, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট, এটাই হচ্ছে ক্লাস করার প্লাস পয়েন্ট। ঠিক আছে? এবং ক্লাসের মধ্যে দেখবেন ইনশাল্লাহ অনেক এমসিকিউ ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে গেছে। বাসায় একটু হালকা রিভাইজ দিলে দেখবা সব পড়া একদম ক্লিয়ার। এটাই হচ্ছে আমাদের টার্গেট ডিএমসির ক্লাসের বৈশিষ্ট্য ইনশাল্লাহ। ওকে, আচ্ছা ফাইন, চলে আসি। গেল পশ্চাৎ পিরিয়ডে, এগুলো পারবো আর লাগবে না। এই যে সোডিয়ামের আয়তন, সোডিয়ামের লেভেলটা পড়বা 135 থেকে 145। আমাদের রক্তে সোডিয়ামের লেভেল কত? রক্তে 135 থেকে 145। কোষের মধ্যে কম, রক্তের মধ্যে বেশি। 135 থেকে 145 কোষের মধ্যে কম। আর পটাশিয়ামের লেভেল দাগ দাও, রক্তে পটাশিয়ামের লেভেল 3.5 থেকে 5। দুইটাই ভ্যালু খুব ইম্পর্টেন্ট। খেয়াল করছো? লেখা আছে বহিঃকোষীয়। বহিঃকোষীয় মানে কোষের বাইরে, কোষের বাইরে তরল মানে রক্ত। রক্তের মধ্যে 3.5 থেকে 5, আর সোডিয়াম থেকে 135 থেকে 145। মনে রাখবে, সোডিয়ামটা রক্তরসে বেশি, আর পটাশিয়ামটা কোষের ভিতরে বেশি। ওকে, তো সোডিয়াম দেখো রক্তরসে অনেক বেশি, 135 মিলিমোল পার লিটার। কোষের ভিতরে কম, 5 থেকে 15। আর পটাশিয়াম হচ্ছে উল্টা, কোষের বাইরে রক্তে 3.5 থেকে 5 অল্প, কিন্তু কোষের ভিতরে অনেক, 120 থেকে 150। তো এগুলো যদিও অন্তঃকোষীয় পার্সেন্টেজ দেওয়া আছে, বাট মেইনলি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রক্তেরটা। দেখো দুইটাই ইম্পর্টেন্ট, পরিমাণ তো কোনোটা খারাপ না, বাট যেহেতু রক্তের মধ্যে আমরা হিসেব করি নর্মালি মেডিকেল সায়েন্সে এই ভ্যালুটা ধরে কাউন্ট করা হয়। কোষের ভিতরে কি আছে এটা তো আমরা মেজার করে বের করতে পারি না। তো আমরা কি করি, মানে সহজটা বের করা, এটা বের করা খুবই সহজ, ইলেকট্রোলাইট টেস্ট করলে বের করে ফেলা যায়। তো এই ক্ষেত্রে আমরা এই টেস্টগুলো করি, রক্তের মধ্যে কি আছে, এই জন্য এটা পরীক্ষা ইম্পর্টেন্ট। রক্তে সোডিয়ামের ভ্যালু কত বলেছি ভাইয়া? 135 থেকে 145 মিলিমোল পার লিটার সোডিয়াম। আর পটাশিয়াম হচ্ছে 3.5 থেকে 5। 3.5 থেকে 5 দুইটা ভ্যালু একদম মাস্ট মুখস্থ রাখতে হবে। এবং সোডিয়ামের ব্যালেন্স, সোডিয়ামের পরিমাণ কন্ট্রোল করে মূলত হরমোনের নাম হচ্ছে অ্যালডোস্টেরন। কি নাম? অ্যালডোস্টেরন। সোডিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে হরমোনের নাম কি? অ্যালডোস্টেরন। হ্যাঁ, এটা একদম নতুন বই। সোডিয়াম, এই যে পানি এবং লবণের পরিমাণ, বা সোডিয়াম তো লবণ না, সোডিয়াম প্লাস এই যে লবণ আয়ন, এটার পরিমাণ নিয়ন্ত্রণ করে হরমোনের নাম হচ্ছে অ্যালডোস্টেরন। এটা মেডিকেলে একবার আসছিল, একটু পরে আছে ভাই দেখাবো। সোডিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে হরমোনের নাম কি? অ্যালডোস্টেরন। একটু পরে ভাই দেখাবো। সোডিয়ামের ভ্যালু কন্ট্রোল, সোডিয়ামটাকে নিয়ন্ত্রণ করে অ্যালডোস্টেরন। তো পরীক্ষায় যদি পানি প্লাস লবণ আসে তাহলে উত্তর হবে অ্যালডোস্টেরন, এই হরমোনটা। আচ্ছা, ব্রিকল মনে রাখবা একটা সিম্পল কথা, যে নর্মালি 70 বছর বয়স হয়ে গেলে মানুষের বৃক্কটা এমনি কাজ কম করে, মাত্র 50 থেকে 70% কাজ করতে পারে। 70 মানে যদি কারো বয়স 70 বছর হয়ে যায় তো বৃক্ক অটোমেটিক কম কাজ করে, 50 থেকে 70% কাজ করে, এমনি কাজ কমাই দেয় 70 বছর বয়স হলে। হ্যাঁ, আচ্ছা, বৃক্কের বিকল সবাই দাগ দিয়ে রাখো। তাৎক্ষণিক বিকল এখানে লিখে রাখো 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে যদি বৃক্ক বিকল হয় আমরা এটাকে বলি তাৎক্ষণিক বিকল। একে একিউট রেনাল ফেলিওর। 48 ঘন্টা, আগের বই 48 ঘন্টা লিখে আছে, লিখে রাখো। 48 ঘন্টার মধ্যে যদি বৃক্ক বিকল হয় এটাকে আমরা বলি তাৎক্ষণিক বিকল। এই 48 ঘন্টাটা ইম্পর্টেন্ট, আরো কয়েকটা জায়গায় আছে। একটা হচ্ছে তাৎক্ষণিক বিকল, আর একটা হচ্ছে 48 ঘন্টার মধ্যে তুমি যদি কারো কিডনি প্রতিস্থাপন করতে চাও 48 ঘন্টার মধ্যে প্রতিস্থাপন করতে হবে। ওকে, এটা গেল। আরেকটা হচ্ছে হাইড্রার দেহ থেকে নেমাটোসিস্ট যখন বের হয় 48 ঘন্টার মধ্যেই নতুন করে নেমাটোসিস্ট তৈরি হয়। এই হচ্ছে 3টা এমসিকিউ 48 ঘন্টা।
একটা কি বলেছি, তাৎক্ষণিক বিকল, একটা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপনের সময় 48 ঘন্টার মধ্যে বৃক্ষটা প্রতিস্থাপন করতে হয়, আরেকটা হচ্ছে হাইড্রাল নেমাটোসিস্ট, 48 ঘন্টার মধ্যে সে আবার নতুন করে একবার বের হলে নতুন করে তৈরি হয়, 48 ঘন্টা সময় লাগে, যেটা বের হয় সেটা আবার ঢুকে না। ওকে, তাহলে মোটামুটি 48 ঘন্টা 3টা এমসিকিউ হয়েছে। তোমাদের যাদের বই পুরাতনের সাথে মিলবে না স্বাভাবিক, নতুন বই কিন্তু অনেক তথ্য পাল্টাইছে, আমি একদম লেটেস্ট এডিশনের বই, একদম নতুন বই থেকে পড়াচ্ছি, এবং মনে রাখবে মেডিকেল এডমিশনে নতুন বই থেকে পড়াটাই মেইন। ওকে, সো যাদের বই একটু কারেকশন করে নেবে তাহলে ভালো হবে। ওকে, তো এখানে বৃক্কের অনেকগুলো কারণ লেখা আছে, এগুলো পড়বা। বৃক্কের যদি কোনো কারণে রক্ত প্রবাহ হ্রাস পায় বা বৃক্ক ক্ষতিগ্রস্ত হয়, অনেক কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, এগুলো রিডিং দিবা। এরপর হচ্ছে যদি মনে করো মূত্র নিঃসরণে কোনো বাধাগ্রস্ত হয়, সাপোজ কোনো একটা জায়গায় ক্যান্সার আছে, ক্যান্সারের কারণে ওই জায়গাটা ক্লোজ হয়ে গেছে বা কোনো কারণে নালীটা বন্ধ হয়ে গেছে, মূত্র বের হতে পারছে না, অবস্ট্রাকশন আছে। ওকে, আচ্ছা, বৃক্ক বিকলের কারণ এগুলো রিডিং দিবা, এগুলো আমার আলাদা করে বলার কিছু নাই, রিডিং দিবা সবাই। ওকে, এগুলো রিডিং দিবা, দেখো লাইন। আমরা চলে আসি, এটা ভাই পড়াইছি, এরিথ্রোপয়েটিন হরমোনের কাজ পড়াইছি। এই যে বৃক্ক যদি বিকল হয়, মূত্রের পরিমাণ কমে যায় 0.5 ml পার কেজি পার আওয়ার ফর 6 আওয়ার, 6 ঘন্টা ধরে হিসেব করি আমরা। হ্যাঁ, 6 ঘন্টায় তার বডি ওয়েট অনুযায়ী হিসেব করা হয়, যার বডি ওয়েট যেরকম 0.5 ml পার কেজি পার আওয়ার, প্রতি ঘন্টায় কেউ ওজন যদি মনে করো 50 কেজি হয় তাহলে 5 5 25, এইভাবে হিসেব করা হয়, বুঝছো? ওই হিসেব করে দেখা হয় যে 0.5 ml পার কেজি পার আওয়ার, তো 70 কেজি 70 দিয়ে গুণ করবা, 1 ঘন্টা হিসাব, এটা হলো 1 ঘন্টা হিসাবে, 6 ঘন্টা হিসাব করলে 6 ঘন্টা দিয়ে 6 দিয়ে গুণ করবা, এরকম গুণ করে বের করতে হয়। আচ্ছা, চলে আসি এরপরে ডায়ালাইসিস। ডায়ালাইসিস হচ্ছে, দেখো যদি কোনো কারণে রক্তে বৃক্ক ধরো কাজ করতেছে না, কাজ না করলে বর্জ্যগুলো কি বের হবে? আর তো ঠিকমতো বের হবে না। এই যে রক্তের মধ্যে রেচন বর্জ্যগুলো বেড়ে যাবে, রেচনের বর্জ্য পদার্থগুলো যে রক্তের মধ্যে বেড়ে গেল, এই অবস্থাটাকে বলা হয় অ্যাজোটেমিয়া। এই যে অ্যাজোটেমিয়া, অ্যাজো মানে নাইট্রোজেন, এই যে অ্যাজোমূলক বলতে আমরা বুঝাই, পড়ছো না? আচ্ছা, ঠিক আছে, নাইট্রোসমূলক সবাই পড়েছ। অ্যাজোটিমিয়া নাইট্রোজেন, হ্যাঁ, নাইট্রোজেন গঠিত বর্জ্য যখন বেড়ে যাবে, এই অবস্থাটাকে আমরা বলবো অ্যাজোটিমিয়া। কি বলবো? অ্যাজোটিমিয়া। এবং ওই সময় দেখো, নাইট্রোজেন গঠিত রেচন বর্জ্যটা বেড়ে যাওয়াটাকে বলা হয় অ্যাজোটিমিয়া। আর এই বেড়ে যাওয়ার কারণে মানুষের যে একটু সিক লাগে, একটু অসুস্থ ফিল হয়, এই অসুস্থ ফিল হওয়াটাকে বলা হয় ইউরেমিয়া। তুমি খেয়াল রাখো, দুটো কিন্তু একটু আলাদা। হ্যাঁ, তাহলে যদি নর্মালি বৃক্ক কাজ না করে তাহলে রেচন বর্জ্য বেড়ে যাবে রক্তে, এই বেড়ে যাওয়ার ঘটনাটাকে বলা হয় অ্যাজোটিমিয়া। আর রেচন বর্জ্য বেড়ে গেলে বা অ্যাজোটিমিয়া হলে মানুষের যে একটু অসুস্থ লাগা কাজ করে, একটু সিক ফিল হয়, এই অবস্থাটাকে, এই অসুস্থ অনুভব যে মানুষ করে, এই অবস্থাটাকে বলা হয় ইউরেমিয়া। এই যে ইউরেমিয়া, তাহলে অসুস্থতা অনুভব করে, এটাকে বলা হয় ইউরেমিয়া। ঠিক আছে, ইনশাল্লাহ গেল। তো ডায়ালিসিস প্রক্রিয়াটা সর্বপ্রথম আমি জর্জ হাস, কি সুন্দর নাম না, জর্জ হাস। হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস, দুই ধরনের ডায়ালাইসিস আছে। তো আমরা এখন আমরা প্রক্রিয়াতে যাচ্ছি না, প্রক্রিয়া আমাদের সৃজনশীলে পড়া, সিকিউতে আসে। তাহলে হিমোডায়ালাইসিস, দেখো একটা রক্ত নিচ্ছে, একটা ডায়ালিসিস মেশিনে দিছে, দিয়ে আবার রক্তটাকে শিরার মাধ্যমে ঢুকাই দিচ্ছে, এরকম ধমনের মাধ্যমে না, শিরার মধ্যে প্রবেশ করায়। এটা ক্যাথেটার দিয়ে রক্তটা নেওয়া হয়, ক্যাথেটার দিয়ে ইনজেক্ট করে তারপর নেওয়া হয়। তো খেয়াল রাখলা, এখানে রক্তে হেপারিন মিশানো হয়। হেপারিন কেন মিশানো হয়? কারণ আমরা জানি হেপারিন থাকলে রক্ত জমাট বাঁধতে পারে না, রক্তকে জমাট বাঁধতে বাধা দেয় কি? হেপারিন। এবং এটা এই জন্য এই মেশিনের মধ্যে রক্তটা যে বের করতেছে, এখানে হেপারিন দেয়া থাকে, যার কারণে রক্তটা বের হইলেও রক্তটা এখানে জমাট বাঁধে না। কারণ কি আছে? হেপারিন আছে। হেপারিন থাকলে রক্ত জমাট বাঁধবে না। এবং এটা কিন্তু মেডিকেলে আসছে, কয়েকবার আসছে, যদি এই অধ্যায় থেকে না, রক্ত অধ্যায় থেকে আসছে। রক্ত জমাট বাঁধে না কোনটি থাকার কারণে? হেপারিন। চলে আসি, এগুলো ভাই পড়াইছি। দুইটা জিনিস কখনো ছেকে পড়ে না, রক্তকণিকা এবং প্রোটিন, এগুলো ভাই পড়াইছি, এগুলো আর পড়ার কিছু নাই। এই হিমোডায়ালাইসিস সম্পন্ন করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। এবং সবাই খেয়াল করো, ডায়ালাইসিসের উপাদান কি কি আছে। মোটামুটি ডায়ালাইসিসের বেলা আমাদের সবকিছুই ঠিক রাখতে হয়। একটা হচ্ছে অবশ্যই টেম্পারেচার ঠিক রাখতে হবে, বডির যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারটাই অবশ্যই ঠিক রাখতে হবে। আমাদের বডি টেম্পারেচার 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মতো, বা 37.2 ডিগ্রি সেলসিয়াস, 38 না, 36 থেকে 37.2 এরকমের মতো। তো অবশ্যই বডি টেম্পারেচার ঠিক রাখতে হবে, নাহলে ঠান্ডা গরমে রক্ত নষ্ট হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে অবশ্যই আয়নিক ভারসাম্য, খুবই ইজি কথাবার্তা। আয়নের ব্যালেন্স ঠিক থাকতে হবে, সোডিয়াম পটাশিয়াম এগুলো সব ব্যালেন্স থাকতে হবে। তুমি আয়নিক ভারসাম্য উল্টাপাল্টা করলে তো হবে না, তাই না? আয়ন উল্টাপাল্টা হলে তো রক্তে যেটা তোমার শরীরে যাবে, শরীরের জন্য ক্ষতি করে যাবে। অতিরিক্ত পুষ্টি, অবশ্যই গ্লুকোজ দিতে হবে। গ্লুকোজ, কারণ আমরা জানি গ্লুকোজ পুষ্টির উপাদান হিসেবে কাজ করে। আর তোমরা জানো কিনা, শুক্রাণুর পুষ্টি উপাদান হচ্ছে ফ্রুক্টোজ। শুক্রাণুর কোনটা? ফ্রুক্টোজ। আর উদ্ভিদে যে শর্করাটা এক জায়গা থেকে এক জায়গায় আসা যাওয়া করে, ট্রান্সলোকেটেড সুগার, ওইটা হচ্ছে সুক্রোজ বা চিনি। 3টা এমসিকিউ পড়ে ফেললা। মানুষের রক্তে থাকে গ্লুকোজ,
মানুষের শুক্রাণুকে পুষ্টি দেয় ফ্রুক্টোজ, আর উদ্ভিদের ট্রান্সলোকেটেড সুগার বললে উত্তর হবে সুক্রোজ। ঠিক আছে, অবশ্যই পিএইচ ঠিক রাখতে হবে। রক্তের পিএইচ আমরা জানি 7.35 থেকে 7.45, এবং রক্তের যে বাফারিং ক্ষমতা আমরা সবাই জানি। রক্তের প্রধান বাফার হচ্ছে, লিখে রাখতে পারো, এই যে বাইকার্বনেট বাফার। রক্তের প্রধান বাফার হচ্ছে বাইকার্বনেট বাফার, এবং এই বাইকার্বনেট কিন্তু রক্তের মধ্যে পিএইচটাকে ব্যালেন্স করে, বেশি কম এই ব্যালেন্সটা করে বাইকার্বনেট বাফার। ওকে, ঠিক আছে। আজকে পাওয়ার প্রত্যেক ক্লাস নাই। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। এখন নতুন এসব বই কিনতে হবে না, আমাদের পিডিএফ থেকে তোমরা ইনশাল্লাহ পড়বা, প্রি মেডিকেলে পিডিএফ থেকে পড়বা। পেরিটোনিয়াম আমাদের যে দেহের ভিতরে যে ঝিল্লি আছে, দেহের ভিতরে যে আবরণ, এটাই পেরিটোনিয়াম। এবং পেরিটোনিয়ামটাকে কাজে লাগিয়ে এদিকে একটা বক্স করে এই পেরিটোনিয়াম এদিকে ভিতরে একটা ক্যাথেটার ঢুকে এই পেরিটোনিয়ামের মাধ্যমে কালেকশন করা হয়। এটাকে বলা হয় পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এবং এটা দিনে 3 থেকে 4 বার ডায়ালাইসিস প্রতিস্থাপন করা যায়। এটা একটু ইজি আর কি। তো এটা কিভাবে হয়, কারণ পেরিটোনিয়াম নামে যে ঝিল্লিটা আছে আমাদের বডির ভিতরে, এ নিজে হচ্ছে আংশিক ভেদ্য, অর্ধভেদ্য ঝিল্লির মতো। সো ওর ভিতর দিয়ে ইজিলি তুমি খারাপ বর্জ্য, খারাপ ভালো পদার্থগুলা আদান প্রদান করে ব্যালেন্স করতে পারবা। সো পেরিটোনিয়াম নিজেই যেহেতু একটা আংশিক ভেদ্য পর্দা, সো ওকে সরাসরি ওকেই কাজে লাগানো হয় এবং এর মাধ্যমে কালেকশন করা হয়। দিনে 3 থেকে 4 বার ডায়ালাইসিস প্রতিস্থাপন করা যায়। সো এটা বেশ ভালো একটা প্রক্রিয়া। চলে আসি, আমাদের খুব বেশি লাগবে না বৃক্ক প্রতিস্থাপন, এখানে আমাদের পড়ার জায়গা খুবই কম। এই যে ভাই অলরেডি পড়ায় ফেলছি। 48 ঘন্টার মধ্যে দাগ দাও, 3 স্টার। ভাই বলছিলাম খুব ইম্পর্টেন্ট, 48 ঘন্টার মধ্যে প্রতিস্থাপন করতে হবে, পড়াইছি। ওকে, হরমোনাল ক্রিয়া, এই যে হরমোনাল, এটা ক্লড বার্নার্ড প্রাণী দেহের সাথে এই যে অন্তস্থ পরিবেশের ভারসাম্য রক্ষা কৌশল উল্লেখ করেছেন ক্লড বার্নার্ড, এটা দাগ দাও। ভাই এটা অলরেডি পড়াইছি। এডিএইচ এর কাজ অলরেডি পড়াই ফেলছি। এডিএইচ অ্যান্টিডায়াবেটিক হরমোন, একদম ভালো মতো পড়ানো হয়ে গেছে। এটা এক ধরনের পেপটাইড হরমোন। মনে রাখবা ম্যাক্সিমাম হরমোন আমাদের শরীরে যেগুলো আছে সবাই প্রোটিন, এটা মনে রাখবা, এটা ভুলার সুযোগ নেই। আমাদের শরীরে যে সকল হরমোন আছে সবাই কি প্রোটিন। তাহলে এডিএইচটা কি, এডিএইচ হচ্ছে একটা প্রোটিন, এটা একটা পেপটাইড হরমোন। কি ধরনের হরমোন? পেপটাইড হরমোন। এডিএইচ হচ্ছে একটা পেপটাইড হরমোন। চলে আসি, হ্যাঁ পড়াইছি অ্যালডোস্টেরন, সবাই একটু দাগ দাও। এই যে রক্তে সোডিয়ামের মাত্রা, বলছিলাম সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে? অ্যালডোস্টেরন, দাগ দাও, 5 স্টার ইম্পর্টেন্ট। এটা মেডিকেল অলরেডি একবার আসছে। সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে? অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরনটা কোথেকে বের হয়? অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স থেকে। ভাই মনে আছে? অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স, ওই যে বৃক্কের উপরে যে গ্রন্থি থাকে, নাম কি এটার? অ্যাড্রেনাল গ্রন্থি। সেই অ্যাড্রেনাল গ্রন্থির উপরের জায়গা মানে কর্টেক্স, উপরেরটা হলো কর্টেক্স, ভিতরটা মেডুলা। এই কর্টেক্স থেকে বের হয় অ্যালডোস্টেরন। অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স থেকে কোনটা বের হয়? অ্যালডোস্টেরন। ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে এগুলো আর এক্সট্রা করে পড়ার দরকার নাই, এগুলো হচ্ছে আমি মূলত তোমাদের সিকিউ ক্লাসে ইনশাল্লাহ পড়াই, এবং এগুলো ইনশাল্লাহ তোমাদেরকে ভাইয়া ওয়ান শট ক্লাসে ইনশাল্লাহ পড়াবো। তারপরে এখান থেকে যে সকল এমসিকিউ লাগবে লাস্ট একটু খেয়াল করে দেখো। ভাইয়া কিন্তু অলরেডি বলেছিলাম, বৃক্ক থেকে বের হয় রেনিন এনজাইম। কি বের হয়? রেনিন এনজাইম। রেনিন এনজাইম নিঃসরণ করে যে কোষগুলো, এগুলোকে বলে জেজি সেল। এই যে জেজি, জাক্সট্রা গ্লোমেরুলার কমপ্লেক্স। এই জাক্সট্রা গ্লোমেরুলার কমপ্লেক্সে যে কোষগুলো আছে, এই কোষগুলো থেকে বের হয় রেনিন এনজাইম। এই কোষগুলো থেকে কি বের হয়? রেনিন এনজাইম। রেনিন এনজাইমের কাজ কি? যকৃতের মধ্যে ভাই পড়ায় আসছিলাম যে এনজিওটেনসিনোজেন যে হরমোনটা ছিল, এটাকে সে সক্রিয় করে এনজিওটেনসিন করে। যকৃতে যে এনজিওটেনসিনোজেন, ভাই বলছিলাম জেন নিষ্ক্রিয়, যকৃতের ভিতর থেকে যে এনজিওটেনসিনোজেন হরমোনটা বের হয়, এইটাকে সক্রিয় করে, নাম হয় এনজিওটেনসিন। এই কাজটা করে রেনিন এনজাইম। তাহলে রেনিন এনজাইমটা, প্রথম প্রশ্ন, কোত্থেকে বের হয়? জাক্সট্রা গ্লোমেরুলার কোষ। এই যে জাক্সট্রা গ্লোমেরুলার কোষ, ডিস্টাল বা দূরবর্তী প্যাচর নালিকা এবং অ্যাফারেন্ট ধমনীর মাঝখানে। এই জাক্সট্রা গ্লোমেরুলার কমপ্লেক্সে জাক্সট্রা গ্লোমেরুলার কোষ থেকে বের হয় রেনিন এনজাইম। এর কাজ কি? যকৃতে যে এনজিওটেনসিনোজেন হরমোনটা ছিল, এই এনজিওটেনসিনোজেন যকৃত থেকে যেটা তৈরি হয়, এইটাকে সে সক্রিয় করে এনজিওটেনসিনে কনভার্ট করে, এনজিওটেনসিন। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। এই এনজিওটেনসিন এসে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স এইটাকে উদ্দীপিত করে যেন অ্যালডোস্টেরন বের হয়। পরীক্ষা যদি আসে, অ্যালডোস্টেরন ক্ষরণকে উদ্দীপ্ত করে কে? এনজিওটেনসিন। এই হরমোনটা যখন একবার সক্রিয় হয়, রেনিন এনজাইম দিয়ে যখন সে সক্রিয় হয়, হওয়ার পর সে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সকে গিয়ে উদ্দীপ্ত করে যেন ওর থেকে অ্যালডোস্টেরন বের হয়। কি বের হয়? অ্যালডোস্টেরন। তো আলহামদুলিল্লাহ এটা পুরোটাই পড়া শেষ। আমরা লাস্ট কিছু জিনিস দাগাই দিই। দেহে খারাপ চেয়ে বেশি অ্যাসিড তৈরি হয়, রক্তের পিএইচ আমরা সবাই পারি। রক্তের বাইকার্বনেট বাফারের কথা ভাইয়া বলেছি, সাথে আরো একটা বাফার আছে ফসফেট বাফার, আরো একটা 3টা বাফার আছে। তো মেইনলি হচ্ছে প্রধান হচ্ছে বাইকার্বনেট বাফার, এটা কেমিস্ট্রিতে আছে। তো রক্তের প্রধান বাফার হচ্ছে অ্যাকচুয়ালি বাইকার্বনেট বাফার।
মূত্রের পিএইচ 4.5 থেকে 8.5 দেখে রাখতে পারো, পিএইচ নিয়ন্ত্রণ করে। সো আলহামদুলিল্লাহ উই আর ডান। কিছু এক্সট্রা তথ্য আছে, তোমরা এই তথ্যগুলো কিন্তু সুন্দর করে আলিম স্যারের তথ্য, এই যে দেখো আলিম স্যারের এক্সট্রা তথ্যগুলো অনেকগুলো যেগুলো এক্সট্রা মানে এই বইয়ে নাই, এই আলিম স্যারের এক্সট্রা তথ্য বা মাজেদা ম্যাডামের বই তোমাদের এক্সট্রা করে এগুলো কিনতে হবে না। তোমরা সবাই ইনশাল্লাহ আমাদের এই পিডিএফ থেকে ইনশাল্লাহ পড়তে পারবা। আমরা প্রি মেডিকেল ব্যাচে রেগুলারলি যে পিডিএফ দিব সেই পিডিএফ এর মধ্যে আছে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি প্রি মেডিকেল ব্যাচে যারা ভর্তি হবে তারা সবাই ইনশাল্লাহ এক্সট্রা বুস্টার এই বইটা কিন্তু মোট 5টা বই পাবা। তার মধ্যে একটা হচ্ছে প্রশ্ন ব্যাংক, একটা হচ্ছে এক্সট্রা বুস্টার, এই যে এক্সট্রা তথ্যগুলো জাস্ট যেগুলো মেন বই এই বইয়ে নাই, যেগুলো মাজেদা ম্যাডামের বইয়ে আছে, যেগুলো আলিম স্যারের বইয়ে আছে, এই তথ্যগুলো একদম সুন্দর করে গোছানো আকারে দেওয়া থাকবে। ওকে, সো একইভাবে প্রত্যেকটা অধ্যায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলো অধ্যায়ের ওই বইটার নাম হলো এক্সট্রা বুস্টার, এবং সাথে 3টা প্র্যাকটিস বুক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্র্যাকটিস বুক, 5টা বই, প্রশ্ন ব্যাংক সহকারে 5টা বই ইনশাল্লাহ তোমরা সবাই কুরিয়ার আকারে পেয়ে যাবা। ওকে, কুরিয়ার আকারে অফলাইনে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। সো এটা তোমাদের জন্য বেশ ভালো একটা ওয়ে। ওকে, চলো আমরা একটা প্রশ্ন সলভ করি। এই যে একটা প্রশ্ন আমরা সলভ করি। মেডিকেল ভর্তি পরীক্ষা 24-25 সেশনে আসছে। পূর্ণবয়স্ক মানুষের 2 বৃক্কে প্রতি মিনিটে মোট রক্ত সঞ্চালনের পরিমাণ কত? একটা প্রশ্ন মেডিকেল 24-25 সেশনে আসছিল। চলো আমরা একটা সলভ করে দেখি যে 2টা বৃক্কে মোট রক্ত সঞ্চালন মানে মোট রক্ত প্রবাহ, সঞ্চালন মানে কি প্রবাহ, মোট রক্ত প্রবাহের পরিমাণ কত? হ্যাঁ বলছিল না প্যাচের জায়গা, দেখছো 24-25 সেশনে এটা আসছিল গত বছর। তাহলে দেখো পূর্ণবয়স্ক মানুষের 2 বৃক্কে প্রতি মিনিটে মোট রক্ত প্রবাহের পরিমাণ কত? তোমরা ভাইকে উত্তর করো। মোট রক্ত প্রবাহের পরিমাণ 24-25 সেশনের প্রশ্ন। কি পরিমাণ রক্ত যদি পরিশ্রুত হয়, তাইলে পরিশ্রুত বললে হবে 125, আর রক্ত প্রবাহ রক্ত সঞ্চালন হয় কত? 1200 ml। ভাই পড়াইছি 1200 ml। 1200 ml এর মধ্যে 125 পরিশ্রুত হয়। গ্লোমেরুলার ফিল্ট্রেট হিসেবে পড়ে, ছাকনির মতো কাজ করে, বা ছাকনির কাজটা হয়, ক্লিয়ারেন্স হয়, পরিশুদ্ধতা হয়। আর প্রবাহটা কত পরিমাণ? 1200 ml। প্রবাহ কত পরিমাণ? 1200 ml। ওকে, যারা পেরেছো ভেরি গুড। আর একটা প্রশ্ন দেখি, এটা আসছে মেডিকেলের 19-20 সেশনে। মেডিকেল ভর্তি পরীক্ষা মেডিকেল এডমিশন টেস্ট 19-20। নিচের কোন অঙ্গ এরিথ্রোপয়েটিন, ভাই পড়ায় আসছি, এরিথ্রোপয়েটিন এই হরমোনটা তৈরি করে কে? এই হরমোনটা উৎপাদন করে কে? মেডিকেল এডমিশন টেস্ট 19-20 এই সেশনের প্রশ্ন। এরিথ্রোপয়েটিন তোমরা সব প্রশ্ন ইনশাল্লাহ এখন পারবা। এরিথ্রোপয়েটিন উৎপাদন করে বৃক্ক। এই যে এরিথ্রোপয়েটিন উৎপাদন করে কে? বৃক্ক। ওকে, ঠিক আছে। সো 2টা প্রশ্ন মেডিকেলে সলভ করাই দিছি। আর এমনি তো পড়েছি সব কিছু আলহামদুলিল্লাহ। এই অধ্যায় আশা করি ইনশাল্লাহ কারো ঝামেলা হওয়ার কথা না। কালকে ইনশাল্লাহ সবাই পরীক্ষাটা দিবা। আর অবশ্যই মেডিকেলের ভালো প্রস্তুতির জন্য যাচাই বাছাই করে ইনশাল্লাহ ডিসিশন নাও, এবং ইনশাল্লাহ টার্গেট ডিএমসি প্রি মেডিকেল ব্যাচে এনরোল করো। প্রি মেডিকেল ব্যাচে ভর্তি হলে ডেফিনেটলি প্রি মেডিকেল ইনশাল্লাহ কমপ্লিট হবে 12 তারিখে ইনশাল্লাহ। একদম পুরো 4 মাসের রুটিন পাওয়া তুমি ইনশাল্লাহ 12 তারিখে। ওকে, এবং ইনশাল্লাহ 12 তারিখ থেকে আমাদের একদম ফুললি অর্গানাইজ শুরু হবে। যত আগে এনরোল করবা তত আগে তোমার কাছে বই চলে যাবে। বই তো রেডি করা, তো যে যত আগে এনরোল করবে তত আগেই সে বই পেয়ে যাবে। তোমার বই তত আগে তোমার বাসায় পৌঁছে যাবে। 5টা বই, প্রশ্ন ব্যাংক, এক্সট্রা বুস্টার, 3টা প্র্যাকটিস বুক। তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, এবং আজকের ক্লাসটি কেমন লেগেছে জানিয়ে দিতে পারো আমাদের বন্দি পাঠশালা গ্রুপে। তোমাদের মূল্যবান মতামত আমাদেরকে অনেক বেশি গুরুত্ব অনুভব করায় যে আমাদের ক্লাসের পরিমার্জন বা পরিবর্ধন কিভাবে করতে হবে ইনশাল্লাহ। তো তোমাদের ক্লাসটি কেমন লেগেছে সবাই অবশ্যই জানিয়ে দিও। আশা করি তোমরা ইনশাল্লাহ এই ক্লাসের মাধ্যমে ম্যাক্সিমাম এমসিকিউ ক্লাসের মধ্যেই হয়তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। ইনশাল্লাহ বাসায় হালকা একটু রিভিশন দিলে দেখবা যে বেশ ভালো পারছো। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, টানা 5 দিন ব্যাপী আমাদের আইসিইউ উইক চলমান আছে। ওকে, সবাই রেগুলার ক্লাস করবা। কালকে আবার এক্সাম দিবা, এক্সামের চেষ্টা করো সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমার ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিও বন্দি পাঠশালার মেডিকেল ব্যাচ টার্গেট ডিএমসি প্রি মেডিকেল অ্যান্ড মেডিকেল এর কথা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। কালকে এক্সাম সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। তুমি যে কোনো টাইমে পার্টিসিপেট করতে পারবে, বাট একজন একবারই পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, হালাল উপায়, মানে জাস্ট টু চেক ইউরসেলফ। তুমি নিজেকে চেক করবা, নিজেকে তুমি যাচাই করবা। ওকে, সেক্ষেত্রে আসলে একদম তোমার
সুইটেবল টাইমে তুমি গিয়ে এক্সাম দিতে পারবে। আমার জানিয়ে দেওয়া হবে পোস্টের মাধ্যমে আমাদের ডিএমসি একাডেমি গ্রুপে। অবশ্যই ইনশাল্লাহ তুমি এই সম্পর্কে আপডেট পেয়ে যাবে। ডিএমসি একাডেমি গ্রুপটাই সবাই খেয়াল রাখবা, ওই গ্রুপে ইনশাল্লাহ আপডেট পেয়ে যাবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।